হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিকটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অভিজ্ঞতা শেয়ার, আপনাদের কিছু প্রশ্ন এবং এবং আমার উত্তর, এবং এক্সামে কি কি স্ট্র্যাটেজি মেনটেন করা যায় সেই ব্যাপারে কথাবার্তা বলা। এখন দেখেন, স্ট্র্যাটেজি মেনটেনের ব্যাপারে যদি কথা বলতে হয়, আপনারা যদি ইউক্রেন এবং রাশিয়ার কথা বলেন, এখন ইউক্রেন এবং রাশিয়ার কথা বলে যদি আপনারা কোনো ফ্রেন্ডের সাথে আলোচনা করেন যে ইউক্রেনের স্ট্র্যাটেজি কি ঠিক ছিল, তারা নেটোতে যোগ দিতে চেয়েছিল, দেখবেন যে কিছু মানুষ বলবে যে ঠিক ছিল, তাদের তো উচিত নেটোতে যোগ দেওয়া। ঠিক আছে, আবার আহ কেউ হয়তো বা বলবেন যে না, এটা তাদের হচ্ছে একটা ভুল ডিসিশন ছিল, তাদের প্রতিবেশী দেশ এত বড় এত শক্তিশালী, সেক্ষেত্রে তাদের উচিত ছিল যে এটার পরবর্তীতে সাইড ইফেক্ট কি হতে পারে, যেখানে আমেরিকার মতো দেশ বা অন্যান্য বড় বড় দেশ রাশিয়াকে সমীহ করে চলে, সেখানে রাশিয়ার আহ কি রকম মেন্টালিটি, এরকম ব্যাপারগুলো আমরা হচ্ছে আলোচনা করার সময় এক একজনের এক এক মতামত আসে। বাট দেখা যায় কি যে আরেকজনের মতামত আমাদের যখন আমরা শুনি, তখন হয়তোবা আমার মতটা হয়তোবা ঠিক থাকে দিন শেষে, বাট একটু মডিফাই হয়। তো আমি আজকে কিছু কথা বলবো, সেইগুলো আপনি একটু ভাববেন যে এগুলো কি বিবেচনায় আনা যায় কিনা, এবং আপনার যে স্ট্র্যাটেজি আছে সেটাকে আরেকটু মডিফাই করে আরেকটু সুন্দর করা যায় কিনা। কারণ এক্সাম হলে অ্যাপ্রোচ গুলো, আপনি কিভাবে এক্সামটা দিচ্ছেন, সেটা অনেক 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 কিন্তু ম্যাটার করে, অনেক ম্যাটার করে। এরকম কেউ অনেকের শুনেছি যে যাদের হচ্ছে রিটেন দিয়ে তাদের ভালো হয় নাই, শুধুমাত্র ওই স্ট্র্যাটেজিতে তাদের ভুল ছিল। তো আমি বলবো যে আপনাদের যদি সামনে রিটেন এক্সাম থাকে, তাহলে এই ছোট ছোট স্ট্র্যাটেজি, জাস্ট ছোট ছোট স্ট্র্যাটেজি আমাদের কিন্তু বুঝতে হবে। আমরা দেখেছি যে যখন আমরা বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নেয়, ধরেন আপনি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি বিসিএস এর রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, একদম ছোট ছোট জায়গাতে কাজ করা হয়, একদম ছোট ছোট জায়গা। লাইক আপনি এরকম অনেক বিসিএস প্রার্থীকে দেখবেন যারা হচ্ছে ক্লাস 6 এর পর্যন্ত বই কিনে, এবং পরবর্তীতে এরকম অনেকে আছে যারা হচ্ছে পরবর্তীতে তারা বিসিএস ক্যাডার হয়ে যায়। তো তখন কি আপনি হাসাহাসি করেন যে আরে ভাই, এই লোক তো আমরা আমরা দেখেছি যে ক্লাস 6 এর বইও পড়েছে? না, এটাকে আমরা ভাবি যে সে ডেডিকেটেড, এটাকে আমরা ভাবি যে সে তার ইমপ্রুভটা করতেছে। বাট ব্যাংকের ক্ষেত্রে এই জিনিসটা পাবেন না। ব্যাংকের ক্ষেত্রে কি, যে প্রিলিমিনারি বই পড়ো, 80% হচ্ছে সময়, যদি 10 ঘন্টা আমরা আমাদের লাইফে পড়ি, তাহলে 8 ঘন্টা পড়ি আমরা প্রিলিমিনারির জন্য 80% পড়ার পরে বাকি 20%-এর মাঝে 15% বা 17% হচ্ছে আমরা পড়ি, বা 15% ধরি আমরা হচ্ছে রিটেন ম্যাথ করি, এবং বাকি রইলো 5%। সেই 5%-এর ভিতরে আমরা 4% বা 4.5% আমরা হচ্ছে শুধুমাত্র ফোকাস রাইটিং করি। এবং সেই ফোকাস রাইটিং গুলো কি, যে বিভিন্ন জায়গাতে যেখানে যেটা পাই আমরা পড়ি, সেটা কি আসবে নাকি আসবে না সেটা আমরা চিন্তা করি না। লাইক পাকিস্তানের সাথে চীনের একটা চুক্তি হয়েছে, সেটাও আমি পড়তেছি। বাংলাদেশে এটা হয়েছে, সেটাও আমি পড়তেছি। রাজশাহীতে আমের বাম্পার ফলন হয়েছে, সেটাও আমরা পড়তেছি। আফ্রিকায় নারী বৈষম্য হয়েছে, সেটাও আমরা পড়তেছি। মানে কোনটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা রেখে চোখের সামনে যা পাচ্ছি সেটা আমি পড়তেছি। এটা কিন্তু উচিত না। আমাদের ব্যাংকেও এখন কিন্তু প্রতিযোগিতা প্রচন্ড রকম বেড়ে গিয়েছে, প্রচন্ড রকম। এই জিনিসটাকে অনেকে নানান এক্সকিউজ দিয়ে হচ্ছে আপনাকে কি করবে, বোঝাবে যে আরে না, এটা আসলে ঠিক, প্রশ্ন চেঞ্জ হয়েছে। মানে নিজের যে, আমাকে যে আপডেট করতে হবে, আমাকে যে আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আমাকে যে আরো কাজ করতে হবে, আমার যে ইমপ্রুভ করতে হবে, এই ব্যাপারটা অনেকেই মানতে চান। আমাদের বেশিরভাগ মানুষ, আমাদের অধিকাংশ মানুষ হচ্ছে কমফোর্ট জোন থেকে বের হতে পারে না। পরবর্তীতে দেখা যায় কি, প্রতিবার প্রিলি হলে কিছু মানুষ তারা ঠিকই টিকে, প্রতিবার রিটেন হলে কিছু মানুষ তারা ঠিকই টিকে, প্রতিবার ভাইবা হলে কিছু মানুষ তারা ঠিকই চাকরিটা পায়। তাহলে কেন পায়? সে পাচ্ছে, আপনি পাচ্ছেন না। সে প্রিলি পাস করছে, আপনি করতে পারছেন না। সে রিটেন পাস করছে, আপনি করতে পারছেন না। অবশ্যই ছোট কোথাও ভুল, আমরা কিন্তু মেজর ভুল করি না। মেজর জায়গায় আমাদের ঠিক আছে। 100% পড়াশোনার ভিতরে 80% পড়াশোনা বা 95% পড়াশোনায় সে যেরকম আমিও সেরকম, বা 90% পড়াশোনায় আমরা সেম সেম, সেও অনার্স পাস আমিও অনার্স পাস, তারও সিজিপিএ ভালো অ্যাপ্লাই করার মতো যোগ্যতা আছে, আমারও আছে, সেও পড়াশোনা নিয়ে সিরিয়াস, চাকরি চায় আমিও চাকরি চাই, সেও পড়াশোনা করে, বইটই আপডেট বই কিনে আমিও আপডেট বই কিনে, সে ফেসবুকে যেসব গ্রুপ প্রতিদিন স্ক্রল করে দেখে ওইসব গ্রুপে কি কি আপডেট আছে আমিও দেখি। বাট তাহলে ফ্যাক্টটা কোথায়? ফ্যাক্টটা হচ্ছে 10% জায়গায় সে আপনার সাথে শেয়ার করবে না। সেটা হচ্ছে আমাকে মেন্টালি ডিসিশন নেওয়া। দুইজনের কাছে পাঁচটা ফোকাস, পাঁচটা পাঁচটা করে ফোকাস দেওয়া হয়েছে। আপনিও হচ্ছে আপনার হোম পেজে 5টা ফোকাস পেয়েছেন, সেও আপনার তার হোম পেজে 5টা ফোকাস পেয়েছে। বাট সে 5টা ফোকাসের মাঝে কোনটা আগে পড়বে সেটা তার ব্রেইন তাকে ডিসিশন দিবে। আপনি কোনটা আগে পড়বেন সেটা আপনাকে আপনার ব্রেন ডিসিশন দিবে। সেখানেই গ্যাপটা মূলত হয়।
সেম ভাবে যখন আপনারা এক্সাম দিতে যাবেন, যখন আমরা রিটেন এক্সাম দিতে যাই, তখন আমাদের ব্রেইন ডিসাইড করে দেয় আমি কোনটা আগে দিব, আমি ম্যাথ আগে দিব নাকি প্যাসেজ আগে দিব। এরকম ভাবে আরেকজনকেও তার ব্রেইন ডিসাইড করে দেয় সে কোনটা আগে দেবে, কিভাবে সে টাইমটাকে ম্যানেজ করবে। ওকে, তো এইখানে আস্তে আস্তে ডিফারেন্টটা তৈরি হয়। আমরা যখন যে জিনিসটা হয়, আমরা যখন এক্সাম শুরু করি তখন আমরা জিরো, সবাই সেম লেভেলে থাকি। এক্সামটা যখন আমরা শেষ করি তখন আমরা সেম লেভেল থাকি না। লাইক যখন একটা বাচ্চা পৃথিবীতে আসে, একটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন সবার লেভেল সেম থাকে, সবাই জিরো, সবাই কথা বলতে পারে না, কান্নাকাটি করে, এরকম থাকে। কিন্তু আস্তে আস্তে যখন সময় যেতে থাকে তখন তাদের ভিতরে ডিফারেন্স তৈরি হয়। সো এক্সামটাও এরকম, যে আপনি যখন শুরু করতেছেন তারপরে থেকে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপে আপনাকে কি করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল অ্যাপ্রোচ আপনাকে কি করবে, দিন শেষে পার্থক্য করে দেবে। আপনি পিছনের সারিতে চলে যাবেন, আর সে তার সঠিক সিদ্ধান্তের কারণে সামনের সারিতে চলে আসবে। সেম ভাবে আপনি নিজের কথা যদি বলেন, যে আপনার যদি একটা সঠিক সিদ্ধান্ত থাকে, আপনি আরেকজনকে টপকে সামনে চলে আসবেন। তো এই যে মানে একদম সেন্সিটিভ যে ব্যাপারগুলো, এগুলো কেউ কাউকে শেয়ার করে না। আপনি আপনার মেসে বন্ধুর সাথে একই রুমে পড়াশোনা করেন, সেও ফোকাস রাইটিং কিনেছে, আপনিও ফোকাস রাইটিং বই কিনেছেন, সে কোনটাকে জোর দিয়ে পড়ছে সেটা সে মনে মনে জানে, সে আপনাকে শেয়ার করে বলবে না। এটাই খুব স্বাভাবিক, কারণ আপনার চাকরি হয়ে যাবে, তার হবে না। আপনি মেস ছেড়ে চাকরিতে কর্মস্থলে জয়েন করবেন, সে বসে থাকবে সেই মেসে। এই জিনিসগুলো আসলে আমাদের হিউম্যান মাইন্ড মানতে পারে না। ঠিক আছে, সো এটা এটা স্বাভাবিক, এটা মানবিক ব্যাপার, কিন্তু আপনার ভালোর জন্য, আপনার নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থের জন্য হোক, নিজের মঙ্গলের জন্য হোক, এই ব্যাপারগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা যেই জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে যে শুরুতে আমাদের প্রশ্ন উত্তর পর্ব, এই ব্যাপারগুলোর শুরুতে আমি যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা যে রিটেন এক্সাম দেই, রিটেন এক্সামের ক্ষেত্রে আমরা তো সবাই জানি যে আমাদের কি কি টপিকে প্রশ্ন আসে, সেই কি কি টপিক নিয়ে আমরা সেই টপিক গুলো পড়বো। দেখেন, পেসেজ নিয়ে সব সময় অল টাইম হচ্ছে আসে, অল টাইম। ওকে, এখন পেসেজে আমি কতটুকু সময় দিতে পারি, এখন পেসেজে একজন বলবে কি 12 মিনিট। আমি আগে যখন পেসেজের ক্লাস নিয়েছি, আবার বিভিন্ন সময় যখন আমরা ক্লাস নিয়ে থাকি, যে পেসেজে কত মিনিট সময় দেবো, কেউ বলে 12 মিনিট, কেউ বলে 10 মিনিট, কেউ বলে 8 মিনিট, কেউ বলে 20 মিনিট, কেউ বলে 15 মিনিট, এরকম। অ্যাকচুয়ালি পেসেজে বরাদ্দকৃত সময় কতটুকু সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব, দেখেন, আপনাকে 200 মার্কের এক্সাম দিতে বলা হয়, সময় দিয়ে দেওয়া হয় 120 মিনিট। 200 মার্কের এক্সাম, খেয়াল করেন, 200 মার্কের এক্সাম, সময় দিয়ে দেওয়া হয় আপনাকে 120 মিনিট। তার মানে 120 মিনিট হচ্ছে গিয়ে প্রতি 5 মিনিটে, 5 মার্কের জন্য, প্রতি 5 মার্কের জন্য আপনি টাইম পাচ্ছেন কত, 3 মিনিট। প্রতি 5 মার্কের জন্য আপনি টাইম পাচ্ছেন হচ্ছে 3 মিনিট। দেখেন, চার, এটাকে যদি 40 দিয়ে গুণ দেন তাহলে হচ্ছে 5 40-এ 200, আর তিনকেও যদি 40 দিয়ে গুণ দেন, 3 40-এ 120। তার মানে প্রতি প্রতি 5 মার্ক, প্রতি 5 মার্কের জন্য আপনি পাচ্ছেন কত, 3 মিনিট। তাহলে যদি একটা শর্ট নোট থাকে, আপনাকে শর্ট নোট দিয়েছে, সে শর্ট নোটের মার্ক হচ্ছে 5 মার্ক, তাহলে আপনি কতটুকু লিখবেন। অনেকে আমরা প্রশ্ন করেছেন, আপনিও হয়তোবা প্রশ্ন করেছেন, কিছুদিন আগেও বলেছেন যে আমি 5 মিনিট পাচ্ছি শর্ট নোটে, আমি শর্ট নোটে কয় লাইন লিখবো, এরকম কথা, যে আমি শর্ট নোটে কয় লাইন লিখবো। এখন কেউ বলে কি যে প্যারা করে লেখেন, কেউ বলে 1 পাতা লিখবেন, কেউ বলে হাফ পাতা লিখবেন। আমি বলবো কোনো পাতার হিসাব হবে না, কোনো লাইনের হিসাব হবে না, মিনিটের হিসাব হবে। আপনি 5 মার্কের জন্য লিখতে পারবেন কতটুকু, 3 মিনিট। এখন 3 মিনিটে আপনি যদি সাগর সমুদ্র সবকিছু শেষ করে ফেলেন, কোনো প্রবলেম নাই। আপনি 3 পাতা লিখে ফেলেন, প্রবলেম নাই। কিন্তু অ্যাকচুয়ালি আপনি তো 3 মিনিটে 3 পাতা লিখতে পারবেন না, 1 পাতায় তো লিখতে পারবেন না। সো আপনি ঘড়ি ধরে লিখবেন, 3 মিনিটে যতটুকু লেখা যায় আপনি ততটুকু লিখবেন। 3 মিনিটে যদি আপনি 5 লাইন লিখতে পারেন, 5 লাইন লিখবেন। 3 মিনিটে যদি আপনি 3 লাইন লিখতে পারেন, 3 লাইন লিখবেন। 3 মিনিটে যদি আপনি 10 লাইন লিখতে পারেন, 10 লাইন লিখবেন। ফ্যাক্ট করবে কি, মিনিট। আপনার কত মিনিট বরাদ্দ আছে, ঠিক আছে, বরাদ্দের বাইরে যদি আপনি যান, ধরেন না আমি হচ্ছে লাইন অনুযায়ী লিখবো, যখন আপনি লাইন অনুযায়ী লিখবেন তখন আপনি সময়কে কন্ট্রোল করতে পারবেন না। সময়কে কন্ট্রোল করতে পারবেন তখনই যখন আপনি সময়কে গুরুত্ব দিবেন। যখন আপনি লেখাকে গুরুত্ব দিবেন তখন আপনি সময়কে কন্ট্রোল করতে পারবেন না। যখন আপনি সময়কে গুরুত্ব দিবেন তখন আপনি লেখাকে কন্ট্রোল করতে পারবেন।
আমি কি বুঝাতে পারলাম? আপনি কি করবেন যে প্রত্যেকটা প্রশ্নের কতটুকু মার্ক আছে সেটাকে দেখে সেটাকে 5 দিয়ে ভাগ দিয়ে দিবেন, 5 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিয়ে দিবেন, তাহলে আপনার সময় বের হয়ে যাবে। তাহলে এখানে সময় কত? এখানে সময় হচ্ছে মূলত 12 মিনিট। পেসেজের ক্ষেত্রে সময় 12 মিনিট। সো আমরা কি ধরে নিলাম না, আমরা হচ্ছে 12 মিনিটই রাখবো। আলটিমেটলি আমরা কয় মিনিট রাখবো? 12 মিনিটই রাখবো। এখন দেখেন পরের যে বলেছে বাংলা ফোকাস রাইটিং। এখন যদি সেটা ধরলাম আমি 20 মার্কের এসেছে, যদি 20 মার্কের আসে, ধরলাম 20 মার্ক, তাহলে কত হবে? আনমিউট, আনমিউট। 12 মিনিট। আর যদি সেটা 25 মার্কের হয় তাহলে হবে সেটা 15 মিনিট। সেম ভাবে যদি আর্গুমেন্টেটিভ রাইটিং বা ইংলিশ ফোকাস আসে, যদি সেটা 30 মিনিটের হয় তাহলে হবে 18 মিনিট, অথবা হবে 21 মিনিট। ঠিক আছে? আবার যদি বিজনেস লেটারের ক্ষেত্রে হয়, বিজনেস লেটার মূলত আহ আহ 20 মার্ক থাকে, আর সামারি রাইটিং 15 মিনিটের 15 মার্কের থাকে। তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিলে কত হবে? 15 মার্ক থাকলে হবে 9 মিনিট, 20 মার্ক থাকলে হবে 12 মিনিট। বাংলা অনুবাদের ক্ষেত্রে 12 মিনিট, 12 মিনিট ট্রান্সলেশন। গণিত যদি 50 মার্ক থাকে তাহলে কত হবে? 5 10, 3 10 30। আর যদি হয় 5 12, 3 12 36। শর্ট নোটে যদি 20 মার্ক থাকে তাহলে হবে 12, যদি 30 মার্ক থাকে তাহলে হবে 5 6 30, 3 6 18, 18 মিনিট। সো এখন দেখেন আপনি এইখানে সবকিছু কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। যেরকম প্রথম কথা হচ্ছে, আপনার যদি গণিতে এরকম হয়, আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংক এডিতে গণিতে কিন্তু 35 মার্ক ছিল। ওকে, এখন ধরেন গণিতে 50 মার্কই আছে, আপনি এভারেজ ধরে নেন গণিতে 50 মার্ক আছে। ওকে, গণিতে 50 মার্ক আছে। এখন গণিতে 50 মার্ক থাকলে কি, যে 30 মিনিটে আপনাকে গণিত অ্যান্সার করতে হবে। এখন 5টা অঙ্ক আপনি 30 মিনিটে অ্যান্সার করা খুবই খুবই কঠিন। দেখা যাবে এক একটা অঙ্কতে যদি আপনার 8 মিনিট করে যায় তাহলে আপনার চলে যাবে কত? 5 8 40। যদি 9 মিনিট করে যায় তাহলে 5 9 45। যদি 9 মিনিট করে যায় এভারেজ, অথবা যদি 10 মিনিট করেও যায় তাহলে কত হবে? 50 মিনিট চলে যাবে। এখন আমি 10 মিনিট করে না, আমি 9 মিনিট করে ধরলাম, তাহলে হচ্ছে 45 মিনিট। আচ্ছা আপনি ধরেন 50 মিনিট। ঠিক আছে, কেউ হয়তোবা 10 মিনিট করে করে করেন, কেউ হয়তোবা 9 মিনিট করে করে করেন। আর যদি আপনি 30 মিনিটে করতে পারেন, ফাইন, আপনার জন্য তো খুবই ভালো। আপনাকে আর টেনশন করতে হলো না। এখন আমাদের অনেকেই আছি যারা অঙ্ক করতে গিয়ে কি হয়, আমরা বেশি সময় নিয়ে ফেলি, আমাদের বরাদ্দকৃত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে ফেলি। এখন বরাদ্দকৃত সময় তো আমরা বের করেছি যে প্রত্যেকটার জন্য বরাদ্দকৃত সময় কত। এখন আমরা বেশি সময় নিয়ে ফেলি, এটা হয়। আপনারা যারা রিটেন এক্সাম দিয়েছেন আগে, তাদেরও এরকম হয়েছে যে আমরা বেশি সময় নিয়েছি। তাহলে আপনাকে যখন আপনি প্রথমে অঙ্কটা আনসার করছেন, তখন আপনি দেখলেন কি এখানে কতটুকু কি করেছেন? 15 মিনিট বেশি নিয়ে ফেলেছেন। অথবা যদি যদি সেটা যদি হয় 50, তাহলে সেখানে 20 মিনিট বেশি নিয়ে ফেলেছেন। ওকে, আপনি, আমি ধরে নিলাম একটা একটাকে ধরে করি, পরের গুলো আপনি ইজিলি করতে পারবেন। দেখেন এখানে 15 মিনিট আপনি বেশি সময় নিয়েছেন। সো এখানে 15 মিনিট সময়টাকে আপনার কভার করতে হবে। সো আপনি অন্য কারো কাছ থেকে 15 মিনিট নিয়ে আসবেন। তো দেখেন বাংলা ফোকাসে বলেছে যদি 25 থাকতো তাহলে ধরেন 15 মিনিট বরাদ্দ। সো আমি বাংলা ফোকাস লিখবো কত মিনিটে? 12 মিনিটে লিখবো, জাস্ট 12 মিনিট। 12 মিনিটে লিখবো আমি। তার মানে কি, আমি 3 মিনিট এখান থেকে সেভ করে ফেললাম। আমি ইংলিশ ফোকাস বলেছে 21 মিনিট, আমি 21 মিনিট লিখবো না, আমি এটাকে লিখবো হচ্ছে 14 মিনিটে। তাহলে এখান থেকে আমি পেলাম 7 মিনিট। দেখেন আমার কিন্তু 10 10 মিনিট আমি কিন্তু নিয়ে আসছি। তারপরে দেখেন বিজনেস লেটারের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে কি আছে? 12 মিনিট। সো বিজনেস লেটার লিখবো আমি 7 মিনিটে, 7 মিনিট, জাস্ট 7 মিনিট। এখানে আমি 5 মিনিট পেলাম। দেখেন তাহলে কত হলো? 15 মিনিট কিন্তু আমার কভার হয়ে গেল। 15 মিনিট আমার কভার হয়ে গেল। আমি বাংলা ফোকাস থেকে নিয়েছি 3 মিনিট, ইংলিশ ফোকাস থেকে নিয়ে এসেছি 7 মিনিট, বিজনেস লেটার থেকে নিয়ে এসেছি আমি 5 মিনিট। ওকে, এখন আমার পেসেজের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে 12 মিনিট বরাদ্দ দিয়েছে, কিন্তু আমি পেসেজ পড়তে পড়তে আর উত্তর করতে করতে আমার সময় আরো 3 মিনিট বেশি লেগে গেছে। আমার সময় আরো 3 মিনিট বেশি লেগে গেছে। সেক্ষেত্রে
আমি কি করতে পারি, অন্য কোথাও থেকে ব্যালেন্স করতে হবে, হয় শর্ট নোট আপনাকে একটু কমিয়ে লিখতে হবে, অথবা ট্রান্সলেশন থেকে আমাকে কমিয়ে লিখতে হবে। তো এইভাবে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনি ফুল অ্যান্সার করে সময় মানে ইন টাইম 2 ঘন্টায় ফুল অ্যান্সার করে এক্সাম থেকে বের হতে পারবেন। না হলে আপনি বের হতে পারবেন না। আপনাকে 10 জনকে বলা হয়েছে, 10 জন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে সবাইকে একটা একটা করে মিষ্টি দেওয়ার জন্য। 1 2 3 4, ধরেন 4 জন মানুষ, এক একজনকে একটা একটা করে মিষ্টি দেওয়ার জন্য। আপনার প্যাকেটে আছে 4টা মিষ্টি। তো আপনি এরে কি করলেন, 2টা মিষ্টি দিয়েছেন। তারপর একে কি করলেন, একটা মিষ্টি দিয়েছেন। একে কি করলেন, একটা মিষ্টি দিয়েছেন। ওকে, তাহলে এ কি মিষ্টি পাবে সর্বশেষ? না, পাবে না। তার মানে আপনি যদি বরাদ্দকৃত সময় শুরুর দিকে যে অ্যান্সার গুলো করবেন সেখানে যদি আপনি দিয়ে ফেলেন, খরচ করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অন্য কারো কাছ থেকে ব্যালেন্স করতে হবে। লাইক আপনি যদি কমার্সের ভাষায় বলেন, ডেবিট ক্রেডিট আপনাকে সমান করতে হবে। না হলে রেও মিলের মতো গিয়ে মিলবে না, একটা সাইড বেশি থাকবে। যারা কমার্সের স্টুডেন্ট আছেন তারা এই ব্যাপারটা বুঝবেন। তো এটা এটা যদি এটা এত কিছু বোঝার নাই, ফ্যাক্টরটা হচ্ছে যে আপনি সময় কি মেইনটেইন বন্টন ঠিকঠাক ভাবে করতে পেরেছেন কিনা, টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই টাইম ম্যানেজমেন্ট যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি ফুল অ্যান্সার করতে পারবেন না। এখন বলতে পারেন যে আমি তো হয়তো বা ফুল অঙ্ক হয়তো বা ফুল অ্যান্সার করবো না শুরুতে, আমি 5টা অঙ্ক ছিল, 5টা অঙ্ক থেকে এক একটা অঙ্কতে আমি 3টা অঙ্ক করেছি, 2টা অঙ্ক আমি পরে করব। ওকে, 2টা অঙ্ক বাদ দেন, কিন্তু আপনি যে 3টা অঙ্ক করেছেন, 3টা অঙ্কের জন্য বরাদ্দকৃত সময় কত ছিল? 3টা অঙ্কের জন্য 30 মিনিট, তার মানে 18 মিনিট ছিল। এখন আপনি মনে করেন যে 3টা অঙ্ক করতে গিয়ে 25 মিনিট নষ্ট করেছেন বা খরচ করেছেন, তাহলে কি আপনি 7 মিনিট বেশি খরচ করেছেন। তো এই 7 মিনিট আপনাকে ব্যালেন্স করতে হবে না? 7 মিনিট আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে আহ, আমি হচ্ছে লাস্টে গিয়ে দেখলাম একটা জিনিস অ্যান্সার করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আপনি ফোকাস রাইটিং এর ক্ষেত্রে একটু সময় বেশি দেন, যে ওইখান থেকে 2 মিনিট ছিল, আমি 2 মিনিট ফোকাস রাইটিং এ একটা গ্রাফ সুন্দর করে এঁকেছি, একটা ইংলিশ ফোকাস রাইটিং একটা উক্তি সুন্দর করে আমি এঁকেছি, লিখেছি। এরকম হতেই পারে। ঠিক আছে, বাট আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলো যদি ব্যালেন্স না করতে পারেন, এই জিনিসটা যদি আপনি, এই জন্য মাস্ট আপনাকে ঘড়ি নিয়ে যেতে হবে। এখন এই ঘড়ি নিয়ে আপনাকে সামনে ঘড়ি বসিয়ে বসিয়ে এই জিনিসগুলো দেখতে হবে। এবং ঘড়ির ক্ষেত্রে আমি সব সময় বলবো, আপনারা ফ্রি এমসিকিউ এক্সামে আমার একটা ঘড়ি দেখবেন। ঠিক আছে, মানে দেয়াল ঘড়ি টাইপের। ঠিক আছে, এই এই টাইপের 12 6 9, তারপরে এখানে 3, এইরকম মানে দেখা যায়। এখন মনে করেন যে এরকম অনেক ঘড়ি আছে যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে সময় বের করতে হয় যে এখন কয়টা বাজে, বা অনেক পেঁচানো যে 2 মিনিট তাকায় থাকতে হয় যে আসলে অ্যাকচুয়ালি কয়টা বাজতেছে। তো আপনি যদি বারবার ঘড়ি দেখতে গিয়ে 2 3 সেকেন্ড নিয়ে ফেলেন যে টাইম কত, সেক্ষেত্রে তো আপনার 2 3 সেকেন্ড নষ্ট হচ্ছে। তো এই জিনিসটা করা যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ব্যাংকের এক্সাম গুলোতে কিন্তু কোনো সিলেবাস নাই, বাট এই জিনিসগুলো কিন্তু সবসময় আসে, প্যাসেজ আসে, বাংলা ফোকাস রাইটিং সবসময় আসে, ইংলিশ ফোকাস রাইটিং আসে, অথবা আর্গুমেন্টেটিভ রাইটিং আসে। সো আপনাকে দুইটাই দেখতে হবে, বিজনেস লেটার আসে, সামারি রাইটিং আসে, অনেক সময় আসে না। সো দুইটা, বাট দুইটা দেখতে হবে, বাংলা অনুবাদ দেখতে হবে, ট্রান্সলেশন দেখতে হবে, গণিত দেখতে হবে, শর্ট নোট বা শর্ট জিকে দেখতে হবে। সো শর্ট নোট শর্ট জিকে এই জিনিসটা এফবিএস, আর্টস ফ্যাকাল্টি এবং এফবিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি ট্রাই করবো আপনাদেরকে একটা পিডিএফ ফাইল শেয়ার করার জন্য আগামীকালকে, যাতে আপনারা 18 তারিখের এফবিএস এর এক্সাম নিবে সবাই বলতেছে, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হয়। ভাই একটা কথা বলবো। জি, হ্যালো। বলেন। আহ, প্রশ্ন কি অর্ডার মেনটেন করার জন্য লেখা থাকবে? আচ্ছা, এটা তো প্রশ্ন আমি সব সময় আপনি কখনো কি পরীক্ষা করবেন, দেইনি। অর্ডার মেনটেন করে লিখতে হবে, এবং লেখাটাই উচিত। ঠিক আছে, এখন যে জিনিসটা হয়, রিসেন্টলি যে এক্সাম গুলো হচ্ছে, সে এক্সাম গুলোতে আপনার খাতার ভিতরে ছাপানো থাকে অনেকটা, মানে খাতার ভিতরে লেখা থাকে 1 2 এরকম করে প্রত্যেকটা পেজে, এবং আপনাকে মানে কোথায় কতটুকু লিখতে হবে বা কতটুকু জায়গা আপনাকে বরাদ্দ করে দেয়। লাইক আপনার জন্য ফোকাস রাইটিং এর কথা বললো, 1 নং প্রশ্ন উত্তর, তারপরে ধরেন 3 পাতা হচ্ছে ফাঁকা, তারপরে 3 পাতার পরে আবার হচ্ছে লিখতেছে 2 নং প্রশ্ন উত্তর, তারপরে আবার 2 পাতা ফাঁকা, এরকম। অথবা সামারি রেটিং 1 পাতা ফাঁকা, উপরে লেখা হচ্ছে 7 নং প্রশ্ন উত্তর, এরকম থাকে। এখন যদি না থাকে, কিন্তু এভারেজ ইদানিং দেখা যাচ্ছে যে এটা থাকে। এখন যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, শুরুতেই এটা দেখে নেবেন, খাতাটা হাতে পেলেই তো আপনি বুঝবেন এটা লেখা আছে কি নাই। এখন আপনি কি করবেন,
1 নং প্রশ্ন উত্তর, তারপরে 2 নং প্রশ্ন উত্তর, এইভাবে লিখে ফেলবেন প্রশ্ন দেখে। প্রশ্নের মাঝে 1 নং এ যদি ফোকাস রাইটিং থাকে, সেই ফোকাস রাইটিং আপনি কয় পাতা লিখবেন সেটা বুঝে আপনাকে লিখে ফেলতে করতে হবে। মানে পাতা ফাঁকা রেখে পরে আবার 2 নং প্রশ্ন উত্তর লিখবেন, তারপরে ধরেন যে আবার পাতা ফাঁকা রেখে 3 নং প্রশ্ন উত্তর লিখবেন। পরবর্তীতে আপনি যখন অ্যান্সার করতে যাবেন, তখন যদি আপনি 5 নং প্রশ্ন উত্তর আগে করেন, কোনো প্রবলেম নাই। বাট একটা কি হবে, ক্রমানুসারে থাকবে, টিচারের আপনার খাতাটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে দাদা এবং বিগত বোধ করবে। ঠিক আছে, পরীক্ষাগুলোতে হচ্ছে মার্ক করা থাকে আর কি। হ্যাঁ মার্ক করা থাকে। এখন যদি বাই চান্স যদি মার্ক না করা থাকে, সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা করে নিলে বেটার। এখন আপনি ইংলিশ ফোকাস রাইটিং কতটুকু লিখবেন, কয় পাতা লিখবেন, এটা বাসায় বসেই আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। সেই জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটা দুইটা হলেও দেখতে হবে যে সেগুলো কিরকম, কত কোনটায় কত মার্ক থাকে, সাজানোটা কিরকম করে। এই জিনিসটা আমাদের একটু দেখে নিলে আমাদের জন্য সুবিধা হবে। এবং আমি কয় পাতা লিখবো, আমি বলবো যে বাংলা যদি হয় 3 পাতা বা 2.5 পাতা লেখা ট্রাই করেন, ইংলিশ যদি হয় 3 পাতা 4 পাতা লেখা ট্রাই করেন। হ্যাঁ, এইরকম আপনি কোনটা কত পাতা লিখবেন, একটা ট্রান্সলেশন আপনি কত পাতা লিখবেন, এই জিনিসগুলো যেন আপনার আগে থেকে মাথায় সেট আপ করা থাকে, পরবর্তীতে এক্সাম হলে গেলে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। কিন্তু আগে থেকে যদি আপনার মাথায় সেট আপ না থাকে, এই ব্যাপারে যদি কোনো আইডিয়া কম থাকে, সেক্ষেত্রে আপনি যখন এক্সাম হলে যাবেন, তখন ওইখানে বসে ভেবে আপনি অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন। কেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না? অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন, বাট আপনার সময় যাবে। আপনার 1 মিনিট 2 মিনিট যদি যায়, সেটা তো আপনার জন্য ক্ষতিকর, তাই না? কারণ মাত্র সময় কত মিনিট, 120 মিনিট। মানে চিন্তা করেন 120 মিনিটে আপনাকে 200 মার্ক অ্যান্সার করতে হবে। এরকম বহু, প্রতিবার এক্সাম হলে এরকম হাজার হাজার ছেলে পেলে পাবেন যে তারা হচ্ছে বের হয়ে বলে আমি টাইম মানে 20 মার্ক বা 10 মার্ক অ্যান্সার করতে পারিনি। আজকে এমসিকিউ এক্সামে অনেকেই বলেছে যে আমি সময়ের অভাবে 2টা 3টা অ্যান্সার করতে পারিনি। সো আপনাকে কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট যদি আপনি না করতে পারেন, আপনি প্রথম রাউন্ডে হেরে গেলেন। দ্বিতীয় রাউন্ডে তো যাবেন, ঠিক আছে, কিন্তু আপনি মানে তলানির দলে থাকবেন, মানে আপনার স্কোর পয়েন্ট থাকবে কম। এটা হচ্ছে কি প্রথম রাউন্ড, যে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারলেন কিনা। টাইম ম্যানেজমেন্ট যদি উতরে যান, খাতাগুলো ঠিকঠাক ভাবে আপনি যদি লিখতে পারেন, এইগুলোও কিন্তু এক্সাম হলের আপনার জন্য অনেক বড় অ্যাপ্রোচ। এই জন্য অনেকেই ভালো এক্সাম দেয়, মানে ভালো প্রিপারেশন নেয়, কিন্তু এক্সাম দিতে পারে না ভালো। আবার অনেকে এই অ্যানালাইসিস গুলা করে এক্সাম দেয়। আমাদের অনেক মানুষ আছে যারা হচ্ছে বাজার থেকে বই কিনে এনে টেবিলে বসে বই পড়া শুরু করে দেয় পৃষ্ঠা 1 থেকে, যে এটা কয় পৃষ্ঠার বই, 900 পৃষ্ঠা, তাহলে আজকে 1 পৃষ্ঠা শুরু করব, 2 মাসে বা 1 মাসে আমি 900 পৃষ্ঠাতে যাব, এরকম করে চিন্তা করে। বাট না, এইভাবে চিন্তা করা যাবে না। আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে। যারা খেলে, ধরেন যে কোপা আমেরিকায় যদি বলেন যে আর্জেন্টিনা জিতেছিল, সেখানে কিন্তু একটা স্ট্র্যাটেজি ছিল। যে কোনো খেলায় যখন খুব ভালো খেলে জিতে যায়, দেখবেন যে ওদের একটা ভালো স্ট্র্যাটেজি থাকে। সো আপনি রিটেনে ভালো করবেন, আপনার স্ট্র্যাটেজি কি, আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করবেন যে আমার স্ট্র্যাটেজি কি, আসলে আমি কি করব। আমি যদি একটা অঙ্ক না পারি বা 2টা অঙ্ক না পারি, তাহলে কি আমার শেষ? সো যদি আপনার হাতে স্ট্র্যাটেজি থাকে, আপনি 2টা অঙ্ক না পেরেও আপনি চাকরি পেয়ে যাবেন, 3টা অঙ্ক না পেরেও চাকরি পেয়ে যাবেন, যদি আপনার কাছে প্রপার স্ট্র্যাটেজি থাকে। আর যদি আপনার কাছে স্ট্র্যাটেজি না থাকে, আপনি ভালো প্রিপারেশন সব পারেন, সব কমন পড়ছে, তারপরে লাস্টে গিয়ে দেখা যাবে সময়ের অভাবে মন মতো লিখতে পারেন না আপনি, মন মতো। অথবা এরকমও হতে পারে যে আপনি একটা অ্যান্সার ছেড়ে এসেছেন, যে সময় পান নাই, লাস্টে দিয়ে সময় নাই। ঠিক আছে, আমাদের অনেকেই এরকম হয় যে বাংলা ফোকাস কমন পড়েছে, লিখতে থাকি একদম মন প্রাণ মিশিয়ে, গ্রাফ টাফ এঁকে টেকে। আমাকে একজন একটা গ্রাফ দিয়েছে, ফোকাস রাইটিং দিয়েছে, অনেক সুন্দর লেখা, একেবারে ছক টক করে গ্রাফ টাফ করে লেখা। আমি বললাম খুব সুন্দর হয়েছে, বাট সাথে সাথে আমি এটাও প্রশ্ন করলাম যে এটা লিখতে কত মিনিট লেগেছে। বলতেছে 30 মিনিট। এখন দেখেন, বাংলা ফোকাসের জন্য আপনার যদি 20 মার্ক থাকে, তাহলে আপনার সময় হচ্ছে 12 মিনিট। তো 12 কোথায় 12 মিনিট, কোথায় 30 মিনিট, মাঝখানে গ্যাপ কত, 18 মিনিট। সো ব্যাংক এক্সামে আপনাকে মাস্ট কনসার্ন হতে হবে অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। আপনি টাইম ম্যানেজমেন্টে কনসার্ন না, টাইম ম্যানেজমেন্ট বুঝেন না, আপনি মানুষকে জিজ্ঞেস করেন যে প্যাসেজ কয় মিনিটে লিখবো, ফোকাস কয় মিনিটে লিখবো, আজকে থেকে আর জিজ্ঞেস করার দরকার নাই। আপনি নিজে জানেন যে আপনি কতটুকু লিখতে পারেন, আপনি নিজে জানবেন যে কোথায় কতটুকু লিখতে হবে। হ্যাঁ, একটা জায়গায় বেশি সময় আছে, ইংলিশ ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমাকে 21 মিনিট দিয়েছে, না আমি 21 মিনিট লিখবো না, সেখানে আমি ঠিকই 14-13 মিনিট লিখবো। কেন? বাকি 7-8 মিনিট আমাকে কি করতে হবে, প্যাসেজের সাথে অ্যাডজাস্ট করতে হবে, অথবা আমাকে অঙ্কের সাথে অ্যাডজাস্ট করতে হবে, অথবা আমাকে অনুবাদের সাথে অ্যাডজাস্ট করতে হবে। প্রত্যেকটাতে মার্ক আছে। আপনি ইংলিশ
আপনি 5টাতে 5টা অঙ্ক করে এসেছেন আপনার চাকরি হয়ে যাবে? নো। আপনি 5টাতে 5টা অঙ্ক করে এসে এরকম গত কিছুদিন আগে ওই যে যারা এখন ভাইবা দিচ্ছে সিনিয়র অফিসারের সম্ভবত এরকম অনেকেই বলেছে যে অনেকগুলো মানে সবগুলো ম্যাথ হয়েছে, হয় নাই, মানে ভাইবাতে ডাকে পায় নাই, তো সে প্যানেলে আসবে কিভাবে? সো আপনাকে টিকে থাকতে হবে, পরের রাউন্ডে যেতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে, আপনার ম্যাথ না হলেও প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি খেলতে পারেন আপনি ভালো করবেন। বাংলা ফোকাস কমন পড়ে নাই, প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি খেলতে পারেন আপনি ভালো করবেন। আর্গুমেন্টেটিভ রাইটিং কমন পড়বে না, বাট প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি খেলতে পারেন আপনার ভালো মার্ক পাবেন। দেখেন এখানে দেখেন আপনি বাংলা অনুবাদ, ট্রান্সলেশন, এগুলো আপনার বেসিকের চর্চার উপরে ব্যাপার, কমন পড়বে না। তারপরে দেখেন বিজনেস সেটার কমন পড়বে না। ইংলিশ ফোকাস, বাংলা ফোকাস কমন পড়ার সম্ভাবনা নাই, খুব কম দেখা যায় কমন পড়ে। প্যাসেজ কমন পড়বে না, তাহলে বাকি রইল কি? গণিত। এইটাও যে কমন পড়ে তাও না, শর্ট নোট সেটাও কমন পড়ে তাও না, বাট কিছু কিছু জায়গায় কমন পড়ে সেইগুলো পড়তে হবে, কিছু কিছু জায়গায় চর্চার ব্যাপার আছে। সো যেই সব জায়গায় চর্চার ব্যাপার সেই সব জায়গায় আপনাকে চর্চা করতে হবে, যেসব জায়গায় কমন পড়ার ব্যাপার সেই সব জায়গায় পড়তে হবে বেশি করে। সো প্রপার একটা ওভারঅল যদি আপনার প্রিপারেশন হয় আপনি দেখবেন যে আহ, বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়ে যাবে। দেখেন আজকের কেসের যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছে, এটা কি একটা সিনিয়র অফিসারের যদি উপরে নামটা কেটে দিয়ে ক্যাশ অফিসার বাদ দিয়ে সিনিয়র অফিসারের এক্সামে এই প্রশ্নটাই দেওয়া হতো, আপনি কি প্রতিবাদ করতেন যে এটা সিনিয়র অফিসারের স্ট্যান্ডার্ড হয় নাই? অবশ্যই না। তাহলে আমার কথা হচ্ছে যে আপনি এই পড়াশোনা, এই প্রিপারেশন, এই পরিশ্রম দিয়ে যদি আপনি ক্যাশ অফিসার হতে পারেন, তাহলে সেম পরিশ্রম দিয়ে যদি সিনিয়র অফিসারই হওয়া যায়, সেম পরিশ্রম দিয়ে যদি অফিসারই হয়ে যায়, সেম পরিশ্রম দিয়ে যদি আপনি বাংলাদেশ ব্যাংকের এডি অথবা অফিসারই হতে পারেন, তাহলে কেন নয়? কেন নয়? অন্যরা ক্যাশে জয়েন করে নাই, প্যানেলে আপনাকে ডাকছে আপনি গেছেন, বা অন্যরা ক্যাশের এক্সাম দিতে আসে নাই, তারা অন্য অফিসার হয়ে বসেছিল তারা আসে নাই। সো তারা যেহেতু আসে নাই সেহেতু আপনি ভালো করেছেন এখানে, দ্যাটস ওয়াই আপনি চাকরিটা পেয়েছেন না। আপনি ডিজার্ভ করেন, আপনি কেন অ্যাপ্রোচে হেরে যাবেন? সো এই অ্যাপ্রোচ গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য মাঝে মাঝে একটা দুইটা মডেল টেস্ট দিতে হয়, একলা হলেও, বাসায় বসে একলা হলেও, অথবা একটা ফোকাস রাইটিং লিখতে হয় যে আমার কয় মিনিট লাগতেছে। সবকিছু যদি আপনি ফাইনাল ম্যাচের জন্য রেখে দেন যে দেখা যাক ফাইনাল ম্যাচে যা হয় হবে, তো বিয়ের দিন যে একটা বলে না যে লাউয়ের আহ গাছ লাগানো, এই টাইপের একটা কথা আছে। সো ওই বিয়ের দিনের জন্য যদি আপনি সবকিছু রেখে দেন, আগে থেকে যদি প্রপার প্ল্যান স্ট্র্যাটেজি আপনি মেনটেন না করেন, এবং একবারও চিন্তা না করেন, ইভেন আপনার খাতায় বসে যদি একটু আনমনে যখন আপনার পড়তে ভালো লাগতেছে না একটু ড্রাফটও না করেন যে এটাতে আমি এত করব, এটাতে এত করব, এটাতে এত মিনিট করব, এতটুকু পেজেল ই করব, হ্যাঁ যখন এরকম আসবে এইভাবে এভাবে দিব, এই যে জিনিস যদি স্ট্র্যাটেজি না করেন আপনি কি এক্সাম হলে বসে বসে করবেন? আর যারা চাকরি পায় তারা তো আপনাকে তাদের স্ট্র্যাটেজি বলবে না। প্রতি বছর অনেকেই বিসিএস ক্যাডার হচ্ছে, অনেকেই সিনিয়র অফিসার হচ্ছে, তাদের কাছে হ্যান্ড নোট আছে, তাদের কাছে বই আছে। আপনি দেখবেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ ভাইবার জন্য আপনি প্রত্যেকটা ফেসবুকের গ্রুপে পোস্ট করবেন যে ভাই ইন্ট্রোডিউস ইউরসেলফ আমি কিভাবে লিখবো। এরকম অসংখ্য মানুষ আছে চাকরিজীবী যারা ইন্ট্রোডিউস ইউরসেলফ খুব সুন্দর করে লিখেছিল, আপনাকে শেয়ার করবে না। যারা করবে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে শেয়ার করে দিবে। একই ধরনের এই জিনিস আপনি নিজেও গুগলে সার্চ দিলে পাবেন ইন্ট্রোডিউস ইউরসেলফ। সো একটু এক্সেপশনাল, একটু ইউনিক ইন্ট্রোডিউস ইউরসেলফ পাচ্ছেন না। সো কেউ কাউকে কারো স্ট্র্যাটেজি, কারো স্পেশাল যেই ব্যাপারগুলো আছে, নলেজ গুলো আছে, খুব কম, একদম কাছের মানুষ হলে শেয়ার করে, খুব কম আছে। ঠিক আছে? সো আপনাকে আপনার ব্যাপারটা বুঝতে হবে, আপনাকে আপনার জায়গা থেকেই করতে হবে। এখন আসি যে আমি শুরুতে কোনটা দিয়ে শুরু করব, আমি কি অঙ্ক দিয়ে শুরু করব, নাকি আমি কি বাংলা দিয়ে শুরু করব, নাকি আমি বিজনেস লেটার দিয়ে শুরু করব, নাকি প্যাসেজ দিয়ে শুরু করব? আমি আপনাকে বলবো আপনি প্রথমে অঙ্কতে যাবেন, কারণ অঙ্ক একটা থিঙ্কিং এর ব্যাপার। এখন অঙ্কতে গিয়ে আপনাকে বাংলা সিনেমার আনোয়ারের মতো হার্ট অ্যাটাক করলে চলবে না। বাংলা সিনেমার আনোয়ার যেরকম কোনো একটা টেনশনের কথা শুনলেই হার্ট অ্যাটাক করে, এরকম হার্ট অ্যাটাক করা যাবে না। লাইক প্রথম প্রশ্নটা দেখেছেন, অনেক কঠিন, মানে আপনি পারেনই না, আপনি জাস্ট এটা এটা আপনি সারাদিন বসে থাকলে আপনার দিয়ে হবে না। আপনি হার্ট অ্যাটাক করলেন যে আমার আমার তো শেষ, আমি তো আমি পারলাম না, মাথায় হাত দিয়ে বসে গেলেন। না, আপনি অপশন বি তে যাবেন, অপশন সি তে যাবেন, অপশন ডি তে যাবেন, অপশন ই তে যাবেন। পাঁচটার ভিতরে একটাও কি নাই যে যেটা হচ্ছে আপনার মন মতো হচ্ছে যে আপনি পারেন? যদি একটাও থাকে আপনি একটাই অ্যান্সার করেন। আপনার মন খারাপ করলে চলবে না। দেখেন আপনার জন্য কমন পড়ে নাই মানে এরকম অনেকেই আছে যাদের জন্য কমন পড়ে নাই,
আপনি একা নন, আপনি একা নন। সিনিয়র অফিসার কিছুদিন আগে 35-40 এরকম করেও কাটমার্ক হয়ে তারা ঠিক আছে। সো তারা যখন এক্সাম হলে বসেছিল, তারা যখন দেখেছে যে তাদের মাত্র 35-40টা হয়েছে, তারা যদি মানে ছেড়ে দিত, জাস্ট ছেড়ে দিত, তাহলে কি তারা কি টিকতো? তারা কি রিটেনের জন্য অ্যাপিয়ার মানে বসতে পারতো, এক্সাম হলে বসতে পারতো? পারতো না। সো আপনি অপশন এ পারেন না মানে ওই না, আপনি ডিসিশন নিতে পারেন না যে আপনি হচ্ছে হেরে গেলেন। আপনার মতো সবার অবস্থা একই হতে পারে। তো সেম ক্রিজে আপনি ব্যাট করতে পারতেছেন না, সবাই ব্যাট করে ফেলবে, ব্যাপারটা এরকম না। আপনার মতো অনেকেই হয়তোবা এ করবে। এইভাবে চিন্তা করতে হবে সবকিছু। চিন্তাটা এক্সাম হলে অন্তত চিন্তা করতে আপনাকে আপনার ফেভারে। শিয়াল যখন আঙ্গুর ফল পায় নাই, আঙ্গুর ফল টক, এই কথা বলে তার ফেভারে চিন্তা করে সে অনেক চিল মুডে ছিল। সো আপনাকে পুরো এক্সাম হল চিল মুডে থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন যে দুনিয়ার সবকিছু আপনার বিপক্ষে, কেন আমি একা, কেন আমাকে কেউ বোঝে না, হ্যাঁ আমার তো কেউ নাই, এরকম চিন্তা ভাবনা যদি করেন, তাহলে যে হতাশাবাদী চিন্তা ভাবনা করলে সমস্যা হয়ে যাবে। তো আপনাকে লেগে থাকতে হবে একদম শেষ পয়েন্ট পর্যন্ত। আপনি ক্রিজে নেমেছেন যতক্ষণ পর্যন্ত আপনার উইকেট না যাচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত 90 মিনিট শেষ না হচ্ছে, ইভেন এক্সট্রা মিনিট শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সারা মাঠ দৌড়াতে হবে। হতে পারে যে পুরো ম্যাচের মাঝে আপনি জিতে গেছেন, সো আপনাকে 15 মিনিটে একটা গোল খেয়ে গেছেন, আপনি মাঠ ছেড়ে উঠে গেছেন, এরকম করা যাবে না। এই জিনিসটা হয়, এই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি। অনেকে বলবেন যে এই ব্যাপারগুলো তো নর্মাল, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে আপনি যখন এক্সপিরিয়েন্স করবেন তখন এটা আপনার জন্য খুবই নিদারুণ কষ্টকর, খুবই নিদারুণ কষ্টকর। সো একটা অঙ্কের জন্য আমরা অনেকেই আছি যে হচ্ছে মানে পুরো এক্সাম ছেড়ে দিই, যে আমাদের হবে না, পরবর্তীতে আমি ভালো করে অঙ্ক পড়বো, পরবর্তীতে অঙ্ক টঙ্ক শিখে এসে নেক্সট টাইম আমি পড়বো না। আপনার জন্য এই এক্সামটা একমাত্রই এক্সাম, এরপরে এই সার্কুলারে আর এক্সাম হবে না, পরবর্তীতে নতুন সার্কুলার হতে পারে। সেই জন্য এই জিনিসটা করতে পারেন। যারা আরো বেশি চালাক, যারা আরো বেশি চালাক, তারা কি করবেন, অঙ্ককে উল্টা দিক থেকে হচ্ছে পড়বেন, মানে তারপরে ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। কারণ অনেক এক্সাম টেকার চালাকি করে কি করে অপশন এ এবং অপশন বি তে ঝামেলার অঙ্ক দেয়। দেখা যায় যে একদম সুন্দর সহজ সরল অঙ্ক, কিন্তু ভিতরে এত জটিল ক্যালকুলেশন থাকে যে ক্যালকুলেশন করতে গিয়ে দেখা গেছে যে এরকম একটা 70/50 উপরে হচ্ছে 12। সো আপনার আপনার জন্য কি টাইম কিলিং এর ব্যাপার, আপনি সমাধান বের করতে পারবেন, বাট আপনার অনেক সময় লেগে যাবে, বা আপনি তখন মানে মেন্টালি ডিস্ট্র্যাক্ট হয়ে স্যার যাবেন, বা আপনার ঝামেলা হয়ে যাবে। সো এই জন্য আপনি স্যার কি করবেন? জি। তো স্যার সেই পেন্সিল দিয়ে যদি অঙ্ক করে লিখে আসি তাহলে কি হচ্ছে মার্কস পাওয়া যাবে? পেন্সিল দিয়ে কি অঙ্ক করে ফেলি মানে হচ্ছে ধরেন আমি যাতে হচ্ছে যে মানে একটা স্পেস তো দেওয়া থাকবে, তো আমার অঙ্কটা ঠিক হইতে পারে ভুল হইতে পারে, আমি যদি সেই মানে চিন্তা থেকে একটু বাঁচার জন্য আগে পেন্সিল দিয়ে করি এটা আপনি তাহলে কি আমার ড্রাফটে করলে ভালো। আর যদি আপনি পেন্সিলে করেন, এটা আসলে ডিপেন্ড করে, এক্সাম টেকারের উপর ডিপেন্ড করে। কারণ পেন্সিল দিয়ে অঙ্ক করার একটা ফ্যাক্টর আছে, যে আপনি পেন্সিল দিয়ে অঙ্ক করলেন, পরবর্তীতে মনে করেন যে যার হাতে খাতাটা গিয়েছে, দেখা গেলো যে আপনার দুলা ভাই, ঠিক আছে, সে আপনাকে বললো যে আসেন তাহলে এটাকে রাবার দিয়ে, ইরেজার দিয়ে এটাকে উঠিয়ে আবার আপনি লিখে দেন ওটার উপরে। সো এরকম করা উচিত না। ইভেন দো আপনার যদি খাতা খালি থাকে, এইভাবে টান দিয়ে রাখা উচিত, আসা উচিত। ওকে। সো আপনি ড্রাফটে করতে পারেন, পাশে একটু ড্রাফটের মাঝে মানে সংক্ষেপে করে ফেলতে পারেন, ড্রাফটের মাঝে 2 লাইন 3 লাইনের মাধ্যমে একটা তো আইডিয়া হয়ে যাবে, ওইভাবে করতে পারেন। অথবা আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা একটা কাগজ, এটাকে 3 ভাগে ভাগ করে নেবেন। 3 ভাগে ভাগ করে নিলে আপনার অনেকটা জায়গা থাকবে। হয়তো বা আপনি শুরু করেছেন এখানে, এখান থেকে শুরু করেছেন, অঙ্কটা এখানে শেষ, ওকে শেষ, বাকি 2টা ফাঁকা থাক। আবার দেখা গেলো যে এখানে অঙ্কটা শেষ হয় নাই, বাট অঙ্কটা ভুল হয়েছে, তো এখান থেকে আবার করেন, পুনরায় করেন। সো আপনার জন্য আপনি কি করবেন, লেখাকে ফন্টকে ছোট করতে পারেন, স্পেসকে বাড়াতে পারেন। আপনি এটাকে কি করবেন, ওই যে পেন্সিল দিয়ে স্কেল নিয়ে যাবেন, স্কেল দিয়ে একটা কাগজকে আপনার যতটুকু বরাদ্দকৃত জায়গা আছে সেটাকে আপনি 3 ভাগ করে ফেলবেন। ঠিক আছে। এখন যদি মনে হয় যে 3 ভাগে আমার হবে না, আমার তো কাটাকুটি প্রচুর যায়, সেক্ষেত্রে আপনি 4 ভাগ করেন, যদি আপনি করতে পারেন। বাট যত কাটাকাটি করবেন তত আপনার সময় যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনাকে যত ঠান্ডা মাথায় চৌকস ভাবে চিন্তা ভাবনা করতে পারেন, এই জিনিসগুলো আপনি করতে পারেন। খাতা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে এইভাবে 3 ভাগ করতে পারেন, পেন্সিল দিয়ে, অবশ্যই পেন্সিল দিয়ে। ঠিক আছে, অবশ্যই পেন্সিল দিয়ে। আর যে জিনিসটা করতে পারেন যে উল্টা করে পড়ে এসে অঙ্কগুলোকে দেখতে পারেন। এখন অঙ্কের উপরে আমাদের হাত নাই, কয় মিনিট লাগবে আমি চাইলে বলতে পারবো না যে অঙ্কটা দ্রুত করো। আমার ব্রেন যতটুকু মানে কুলাবে ততটুকুই তো আমি সময় দিয়ে অঙ্কটাকে সমাধান করতে পারবো, তাই না? বাট
মুখস্থ জিনিসগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে পারবেন 10 মিনিটে এটাকে শেষ করার জন্য। আপনাকে যদি বলা হয় ফোকাস রাইটিং লেখার জন্য 10 মিনিটে অনেক কথা ভিতরে না লিখলেন, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তো আমি ভিতরে একটা সূত্র না দিলাম, এরকম তো করা যাবে না। দ্যাটস ওয়াই অঙ্ক যখন আপনি এক্সাম দিতে যাবেন সবসময় একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে যেগুলো হচ্ছে থিঙ্কিং রিলেটেড, আপনাকে চিন্তা করে করে লিখতে হয়, সেই জিনিসগুলোকে শুরুতে লেখার জন্য। এখন চিন্তা করে করে লিখতে হয় একটা জিনিস আমি পারি না, ওকে ফাইন, আপনি সবার শেষে এটা লিখেন, রেখে দেন, এটাকে রেখে দেন, এটা নিয়ে বসে থাকেন না। আপনি যখনই নিয়ে বসে থাকবেন তখনই আপনি মনে করেন যে আস্তে আস্তে পেছানো শুরু করলেন, আপনার সিরিয়াল আস্তে আস্তে পেছানো শুরু করলো, আপনার সিরিয়াল আস্তে আস্তে পেছানো শুরু করলো। দ্যাটস ওয়াই আপনাকে রেখে বসে থাকা যাবে না, কারণ আপনি বসে আছেন মানে সময় বসে আছে, এই ব্যাপারটা এরকম না। সময় যেরকম চলতেছে আপনাকেও কিন্তু চলতে হবে। সো প্রথমে আমি কি করব, চিন্তামূলক লেখাগুলো আগে লিখবো, যেগুলোর উপরে সময়ের উপরে আমার হাত নাই, ওই জিনিসগুলো আমি আগে লিখবো। যেরকম কি হতে পারে, প্রথমে হতে পারে ম্যাথ, তারপরে হতে পারে আমার পেসেজ, তারপরে হতে পারে আমার ট্রান্সলেশন। এই তিনটা জিনিস সবচেয়ে বেশি। সামারি যদি আসে সেটা তো পরের কথা, সামারি আসলে সামারিটাও একটা পার্ট চিন্তা করে লেখার। ম্যাথ, পেসেজ এবং ট্রান্সলেশন। তো ম্যাথ, পেসেজ, ট্রান্সলেশনের ভেতরে আপনি কি করবেন, বিজনেস লেটারকে ঢুকিয়ে দিবেন। এখন বলতে পারেন যে বিজনেস লেটারকে কেন ঢুকিয়ে দিব? বিজনেস লেটারকে এই জন্য ঢোকাবেন, বিজনেস লেটার কিন্তু সময় বরাদ্দ থাকে 12 মিনিট, সেখানে আপনি যখন 7 মিনিটে লিখবেন আপনার 5 মিনিট কিন্তু এখানে সেভ করবেন। তো আপনার কিন্তু ব্রেইন কুল হবে, আপনার মাথা ঠান্ডা হবে, যে আমি হচ্ছে অল্প সময়ের ভিতরে অনেক কিছু লিখতে পেরেছি, অ্যাডজাস্ট করার জন্য। না হলে আপনাকে মনে হবে কি, আমার বরাদ্দকৃত সময় ছিল 50 মিনিট, আমার তো 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, বাকি 30 মিনিট আমি কি লিখবো? আপনার কি হবে, সাইকোলজিক্যাল প্রেশারটা বাড়বে, আপনার টেনশনটা বাড়বে। দ্যাটস ওয়াই ব্যালেন্স করতে হবে। ম্যাথ লিখবেন, ম্যাথ করার পরে বিজনেস লেটারটা লিখে ফেলেন, একটা ব্যালেন্স হবে। ম্যাথে বেশি সময় দিয়েছিলেন, বিজনেস লেটারে কম সময় দিয়েছেন, ব্যালেন্স হয়েছে, প্রেশারটা ব্রেইন থেকে কমবে। পরবর্তীতে আপনি ট্রান্সলেশন দুইটা করেন, প্রেশারটা আরেকটু কমবে, যে অনেকগুলো লিখে ফেলেছেন। পরে আপনি শুরু করলেন পেসেজ, পেসেজটা লিখে ফেলেছেন, আরো টেনশন কমে যাবে। এখন আমি কি করব, যা আছে ধুমায়া লিখবো। বাংলা ফোকাস কয় মিনিট আমার হাতে, কয় মিনিট আছে আমার হাতে? এখন আছে 18 মিনিট, মাত্র 18 মিনিট। ওকে, আমি 10 মিনিটে ইংলিশ ফোকাস লিখবো, আর বাংলা 8 মিনিটে বাংলা ফোকাস লিখবো। কি হলো, দিন শেষে আপনি সমস্ত কিছু লিখে আসতে পারলেন। আপনি যখন বসে থাকবেন, আপনি যখন বসে থাকবেন একটা জিনিস নিয়ে, আপনি হাঁটতে শুরু করলেন, আপনি যখন চিন্তা করে নেবেন এই অঙ্কটা পারি না, আমার হবে না, আপনি হারা শুরু করলেন। এবং আপনি যদি কি করেন যে টাইমের অভাবে আমি হচ্ছে এই ফোকাসটা ভালো করে পড়ে গিয়েছিলাম, দুইটা উক্তি আমি লিখতে পারি নাই, বা আমি হচ্ছে সামারিটা লাস্টে 15 মিনিট লিখে আসতে পারি নাই, আপনি হারা শুরু করলেন। শর্ট নোট একটা পারি না, আমার তো লাইফ শেষ, হারা শুরু করলেন। শর্ট নোট আপনি একটা পারেন না, ফাইন, চারটা পারেন, চারটা সুন্দর করে দেন। আপনার তো সময় বরাদ্দ আছে এটার জন্য 12 মিনিট, আপনি চারটাকে 12 মিনিট করে দেন, তাহলে সেগুলো তো একটু সময় বেশি পেলো, সেখানে একটু ভালো করে লেখেন। এইভাবে যদি আপনি ভালো করেন, পসিবল। আরেকটা জিনিস, আপনি অবচেতন মনে বাংলা ফোকাস রাইটিং 2 নং এ ছিল, লিখেছেন 3 নং, ইংলিশ ফোকাস রাইটিং 3 নং এ ছিল, লিখেছেন 2 নং, আপনার কিন্তু মার্ক এখানেও জিরো, এখানেও জিরো। এক্সামটা যে আপনার নষ্ট হয়ে গেল, এবং সেটার দায়ভার যে আপনার, আপনি নিজেও কোনোদিন জানতেও পারলেন না, আপনি নিজে কোনোদিন জানতেও পারলেন না এত ভালো এক্সাম দিয়ে আপনি কিভাবে এই ভুলটা করলেন। এরকম আছে, এটা আমি বাস্তবতা থেকে বলতেছি, এটা আমি বানিয়ে বানিয়ে বলতেছি না যে হাই স্কুলে এরকম হয়েছে, এরকম এখনো কি হয়। আমি কিন্তু আপনাকে কি কি বললাম, বাস্তবতা থেকেই বললাম যে এরকম চাকরি পরীক্ষাতেও এরকম হয়। সো এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। আর হ্যাঁ, পেসেস কিভাবে পড়বেন সেটা ক্লাস থেকে দেখেছেন, ফোকাস রাইটিং কিভাবে লিখবেন ক্লাস থেকে দেখেছেন, বিজনেস লেটার ক্লাস হবে, ঠিক আছে। অনুবাদ গুলো আপনার বিগত সালের গুলো পড়েন, মোটামুটি হয়ে যাবে। গণিত এতদিন পড়েছেন, সো গণিত ফ্যাক্টর হবে না আশা করি। শর্ট নোট, শর্ট জিকে আপনারা আপনাদের কমন সেন্সও কাজ করাবেন। একটা জিনিস ফাঁকা না রেখে এসে একটু যদি বানিয়েও লিখে আসেন, রিলিভেন্ট, আপনাকে হয়তো বা আধা মার্ক অন্তত দিবে। আর যদি টিচার খুব
আপনার দয়ালু হয়, সেক্ষেত্রে আপনাকে 1-2 মার্কও তো দিয়ে দিতে পারে। ধরেন 1 মার্কই দিল, জাস্ট 1, আপনি তো 1 মার্কের জন্য এগিয়ে গেলেন। দ্যাটস ওয়াই চেষ্টা করবেন সবসময় খাতাতে কিছু না কিছু লিখে আসার জন্য। বাট এই যে লেখাগুলো, এই লেখাগুলোকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন হাস্যকর যেন না হয়, একেবারে হাস্যকর রিডিকুলাস যেন না হয়। আপনি যদি রিডিকুলাস কথাবার্তা লিখেন তাহলে কিন্তু এটা খুবই বাজে হয়। ঠিক আছে, রিডিকুলাস লেখা লিখবেন না, চেষ্টা করবেন কাছাকাছি ধরনের লেখা লেখার জন্য। এই হচ্ছে কি আমাদের আজকের মার্ক ডিস্ট্রিবিউশন এবং টাইম ম্যানেজমেন্টের কথাবার্তা। এখন এক্সাম কৌশলের কথাবার্তা বলেছি, আর আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এক্সামে কোনটা কিভাবে করব এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। স্যার মানে খাতায় কি দাগ টানা বা মার্জিন টানা আচ্ছা, কি খুব জরুরি? দুইজন কমেন্ট করেছিলেন যে মার্জিন করা যায় কিনা, একজন মাইক্রোফোন অন করেও বললেন যে মার্জিন করার ব্যাপারটা। দেখেন, মার্জিন করার জন্য আপনার সময় প্রয়োজন, হয়তো আপনি এতটা সময় পাবেন না, আপনি একটু ভাঁজ করে নেন। যদি মার্জিন করা থাকে সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই, কিন্তু যদি মার্জিন করা না থাকে আমি বলবো যে ভাঁজ করে নেন। ঠিক আছে, মার্জিনের মতো করে ভাঁজ করে নেন, আপনার জন্য পেরা কমে যাবে, প্রেসার কমে যাবে। আর 2 নাম্বার হচ্ছে অনেকে বলে যে লেটারের জন্য মার্জিন করতে হয় না, মানে কনসিডার করতে হয় না। আমি বলবো যে না, আপনি ওইখানেও সবগুলোতেই মার্জিনারি করেন। কারণ মার্জিনের ব্যাপারটা হচ্ছে স্যারে ওইখানে মার্ক দেয় আপনাকে, সো মার্জিন না থাকলে স্যার বিরক্ত হবে। সো তাহলে কি স্যার আমরা জাস্ট খাতাটা ভাঁজ করে লিখলে কি হবে স্যার? ভাঁজ করে লিখলে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাঁজ স্যার। করে লিখবেন। আর আরেকটা জিনিস করবেন, অ্যান্স টু দ্য কোয়েশ্চন এইগুলো সবসময় নীল কালি দিয়ে লেখা ট্রাই করবেন। কেন? কারণ টিচাররা যখন খুঁজে, এক এক টিচার এক একটা খাতা দেখে, মানে এক একটা প্রশ্ন দেখে। ধরেন একজন টিচার 1 2 3 4 5 6 এরকম দেখে না, এরকম হয়। ধরেন টিচার আছে, একজন টিচারকে দেওয়া হয়েছে যে আপনি পেসেজ দেখবেন, পরের জন আছে আপনি বাংলা ফোকাসটা দেখবেন, পরের জন ইংলিশ ফোকাস, পরের জন বিজনেস লেটার, এরকম। তো যিনি হচ্ছে প্যাসেজ দেখেন ওনাকে প্যাসেজের সমাধানও দেওয়া হয়, তো উনি যখন প্রত্যেকটা খাতা প্যাসেজের খাতাগুলো দেখেন ওনার জন্য ইজি হয় দেখাটা। যিনি বাংলা ফোকাস দেখেন ওনার জন্য ইজি হয় দেখাটা, সুবিধা হয়। কিন্তু একজন টিচার যদি পুরা খাতা দেখে, দেখা যায় তিনি অঙ্ক চেক করতেছেন, পেসেজ চেক করতেছেন, বাংলা ফোকাস চেক করতেছেন, ওনার জন্য প্রেসার হয়ে যায়। সো আপনার যখন খাতাটা উনি নিচ্ছেন তখন 2 নং প্রশ্ন তো কোথায় আছে বা 3 নং প্রশ্ন তো কোথায় আছে সেটা যে খুঁজে বের করবে, আমি বলবো যে এটা নীল কালি দিয়ে লেখা ট্রাই করবেন। যদি না থাকে সেটা তো ভিন্ন কথা, বাট যদি পারেন আপনি তাহলে নীল কালি দিয়ে এটাকে লেখা ট্রাই করবেন। জি, আর কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম সালাম। জি, একজন একজন করেন, কোনো সমস্যা নেই, আমি আজকে আপনাদের প্রশ্ন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি স্যার ম্যাথ ছাড়াও কি আপনার হচ্ছে ব্যাংকে টিকার কোনো পসিবিলিটি থাকে? অবশ্যই যদি টিকার আপনার হচ্ছে ম্যাথ পসিবিলিটি আছে। বাংলাদেশ ব্যাংক 2018 যে ব্যাচ আছে, এরকম অনেক মানুষ আছে যাদের জি হচ্ছে জি একটা অঙ্ক হয় নাই, তারা হচ্ছে টিকেছে। সো আপনার হচ্ছে 150 মার্ক আর হচ্ছে এখানে 50 মার্ক। সো এখানে 50 মার্কে যদি অনেকেই হয়তোবা ভালো না করে, এভারেজে ভালো না করে, দেখা গেলো যে এভারেজ 10 জনের ভিতরে 9 জনই ভালো করে নাই, তাহলে তো আপনারও ভালো না করার সম্ভাবনাই বেশি। আবার এভারেজের ভিতর দেখা গেলো যে 10 জনের ভিতর 9 জন ভালো করেছে, সেক্ষেত্রে তো আপনারও তো ভালো করার কথা ছিল, তাই না? কারণ তারাও পড়েছে সেম বুক, সেম সোর্স, আপনিও সেম সোর্স পড়েছেন। সো দেখা গেল যে অঙ্কতে সবাই খুব খারাপ করেছে, খুব খারাপ অবস্থা। সো তখন ফ্যাক্টরটা হয়ে জি দাঁড়ায় স্যার এই 150 মার্ক। সো 150 মার্কে কে কত এগিয়েছে, তো যারা যত এগিয়ে থাকে তারা এগিয়ে যায়, তারা ভালো করে। যেরকম প্যাসেজ বলেন, বাংলা ফোকাস রাইটিং বলেন, অনুবাদ বলেন, এগুলো কিন্তু মার্ক পাওয়ার মতো, মার্ক পাওয়ার মতো। আপনি একটা বিজনেস লেটার জি লিখেছেন, স্যার সেটা যদি ঠিকঠাক হয় আপনি মার্ক পাওয়ার মতো। সো আমাদেরকে এইটা সব সময় মাথায় রাখবেন যে আমার যদি একটা অঙ্ক না হয়, 2টা অঙ্ক না হয়, আমার কিন্তু ম্যাচ হেরে গেলাম এইটা না, আমাকে বাদ বাকি সবগুলো লিখে আসতে হবে। আমার কাজ হচ্ছে 2 ঘন্টা আমি কে কি করলো সেটা আমি জানি না, আমার জায়গা থেকে আমাকে কাজ করতে হবে, আমার জায়গা থেকে আমাকে ভালো করতে হবে। এটা হচ্ছে গিয়ে কথা। ভাই যেটা হচ্ছে স্যার পরীক্ষায় আমার যেটা একটা বিষয় জানার ছিল। অ্যান্সার শিট যেটা লেখা থাকে, এখানে 1 নম্বর বা এখানে 2 নম্বর, ওখানে কি অঙ্ক কোনো কোশ্চেন নাম্বার 1 বা 2 লেখার কোনো প্রয়োজনীয়তা আছে? কোনটা মানে শর্ট নোটের ক্ষেত্রে? না, যখন নির্দিষ্ট করে পেজ দেওয়া থাকে, যেমন এখানে ফোকাস লেখার জন্য না না, জায়গা, সেখানে তো আপনি মানে উপরে লিখবেন কেন, 1 অলরেডি লেখাই আছে, ঠিক আছে। অলরেডি তো লেখাই আছে। 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর, এরকম লেখা থাকলে তো আপনি লিখবেন না। যেরকম বাংলাদেশ ব্যাংক এডির যেই খাতা ছিল, বা আপনি ধরেন যে বাংলাদেশ ব্যাংক অফিসারের খাতা ছিল, আর্টস ফ্যাকাল্টির খাতা ছিল, এফবিএস এর খাতা ছিল, এরকম অনেক খাতাতে আমি শুনেছি যে ওইখানে অলরেডি লেখা ছিল। সো এখন যদি লেখা থাকে তাহলে তো আপনার লেখার প্রয়োজন নেই।
বাট যদি লেখা না থাকে তাহলে তো আপনাকে অবশ্যই লিখতে হবে। যে আরেকজন প্রশ্ন করেছিলেন। ভাইয়া ঘন্টা পড়ার আগে কি খাতা দেয় না, মানে রিটেন হ্যাঁ, খাতাটা? আগেই তো দেওয়ার কথা। তাহলে যদি দেয় তাহলে তো আমি তখন মার্জিন চাইলে করে নিতেই পারবো, তাই না, যদি না আপনার থাকে? যদি হাতে সময় থাকে আপনি করে নেবেন, ঠিক আছে। এখন ধরেন যে এরকম অবস্থা হয়েছে আপনার হাতে সময় নাই বা আপনার এনার্জি হচ্ছে না, ঠিক আছে, বা মানে ভাল লাগতেছে না, তাহলে আপনি করে নেন। বাট আপনার যদি এরকম হয় যে ওই এক্সামেই ওই এক্সামে অথবা কোনো মন্ত্রণালয়ের এক্সামে বা ওই এক্সামে এরকম নতুন নিয়ম আসছে যে নতুন করে এ, কাগজ দেওয়া হয়, নতুন করে এক্সট্রা কাগজ করা হয়, তো সেক্ষেত্রে পরবর্তীতে সময় না থাকলে মার্জিন করাটা কঠিন হয়ে যায়। আর আপনি যদি মার্জিন করতে চান শুরু থেকে আপনাকে সব মার্জিন করে নিতে হবে, ঠিক আছে। অর্ধেক মার্জিন করছেন, অর্ধেক মার্জিন করানোর ব্যাপারটা কিন্তু খারাপ দেখা যাবে। সো আপনি যদি টোটালটা করতে পারেন ফাইন, টোটালটা যদি করে ফেলতে পারেন ফাইন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এটা এটা হচ্ছে গিয়ে কথা। আর অনেক সময় দেখা যায় যে আপনি আহ, অঙ্কের ক্ষেত্রেই বলি যে একটা উপরে 1 নং প্রশ্ন উত্তর বা 5 নং প্রশ্ন উত্তর লিখেছেন। এখন অঙ্কটা এরকম যে এটাকে আপনি 3 ভাগ করবেন, তো আপনি চাচ্ছেন যে এটার মার্জিনটা একটু ছোট করে করার জন্য, মানে মার্জিনটা একটু অল্প, মানে যতটুকু না হলেই নয়, তো করেন, তো সেক্ষেত্রে আপনার জন্য স্পেস থাকে। আর আপনি যদি আগেই দাগ টেনে বসে থাকেন তখন সেই ক্ষেত্রে আর আপনার স্কোপ থাকে না যে আমার তো এটাতে এরকম এরকম হয়েছে, তো আমি আর এই দিক থেকে আরেকটু জায়গা আপনি নিতে পারবেন, কারণ আপনি অলরেডি বর্ডার সেট করে দিয়েছেন। সো তখন আর আপনার হাতে কিছু থাকে না আর কি। সো এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন স্ট্র্যাটেজিতে যাবেন। আর কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। জি জি আচ্ছা, ম্যাথের জন্য যে জায়গাটুকু বরাদ্দ থাকে, হ্যাঁ, জি। আমি যদি এটাকে মনে করেন 3টা অংশে ভাগ করলাম, তো জি। আমি প্রথম অংশে যখন ম্যাথটা করলাম, তো পরের অংশ যখন যাবো এটা কি ধারাবাহিক ভাবে লিখবো না কোনো কিছু লিখতে হবে নিচ্ছে না পারে? না, কোনো কিছু লিখতে হবে না, আপনি অটোমেটিক চলে যাবেন, সরাসরি একদম? সরাসরি চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। আর কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার ম্যাথের জন্য যদি 5টা পেজ দেওয়া থাকে, তো হচ্ছে আমার ম্যাথ ধরুন যদি 5টা থাকে, আমি কি এমন করতে পারবো সি আগে করলাম, ডি পরে করলাম, এরপরে ই করলাম, না, এরপরে এরকম এ কেন করলাম? করবেন? আপনার পাঁচটা পাঁচটা আছে, সো আপনি লিখে নেবেন এটা এ, এটা বি। তো আপনি যদি আগে করতে চান আগে করবেন, পরে করতে চাইলে পরের পেজে গিয়ে করবেন, বাট সিরিয়ালটা ঠিক থাকবে। সেক্ষেত্রে তো আপনার কোনো ঝামেলা হচ্ছে না, তাই না? এই এই জিনিসটা স্যার করবেন। যদি এক পেজ না হয় ম্যাথে, মানে এক পেজে না হয় কোনো কারণে কাটাকাটি হয়, তাহলে আমার জন্য যে বরাদ্দ থাকলো সেটা মানে না, ই হয়ে যদি যাবে না? মনে করেন যে এরকম হয় যে আপনি বি করেছেন, সি করেছেন, ডি করেছেন, এ একেবারে কাটাকাটি হয়ে গেছে, ই পারেনি না, এ এখানেই করেছিলেন বাট একেবারে কাটাকাটি হয়ে একাকার অবস্থা, বাট পরে মনে হয়েছে এটা সমাধান এইভাবে হবে, আর ই পারেন না, সেক্ষেত্রে আপনি ওইখানে ভালো করে এটাকে ভালো করে লিখে নীলকালি দিয়ে যাতে স্যার বুঝতে পারে এরকম করে লিখে একটু মার্ক করে, তো তো এর আনসারটা লিখে ফেলেন। আমার মনে হয় প্রবলেম হবে, মার্ক পেয়ে যাবেন। বাট চেষ্টা করবেন সবসময় গোছানো একটা খাতা স্যারকে দেওয়ার জন্য, স্যারে খুশি হবে, আর স্যার যদি খুশি থাকে আপনাকে মার্ক তো দিতেই পারে। বাট স্যার যদি বিরক্ত থাকে সেক্ষেত্রে দেখা যাবে, আমরা ছোটবেলায় শুনেছি যে স্যার যখন বউয়ের সাথে ঝগড়াঝাটি করে তখন মার্ক কম দেয়। সো অলরেডি যদি বউয়ের সাথে ঝগড়াঝাটি হয়েই যায় এবং সেক্ষেত্রে আপনার খাতাটা যদি এরকম পেয়েই যায় এবং আপনাকে যদি একটু মার্ক কমই দেয়, তো সেক্ষেত্রে আপনার জন্য ক্ষতি। সো মিনিমাম রিস্ক নেওয়া যাবে না, তারপরে যদি এরকম হয় এইভাবে আপনি দিতে পারেন, বাট ট্রাই করবেন যেন এরকম দিতে না হয় বা এরকম পরিস্থিতিতে পড়তে না হয়। জি। আর অনেকে বলেছেন ট্রান্সলেশন লেটারের ক্লাসগুলো আগে করার জন্য। আমি 18 তারিখের আগে যেসব ক্লাসগুলো নিব আমি ট্রাই করব সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ক্লাসগুলোকে আগে নিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। আর একজন বলেছেন পেজ ফিক্সড করা থাকলে ম্যাথের সিরিয়াল নাম্বারও দেওয়া থাকে। হ্যাঁ, ম্যাথের সিরিয়াল নাম্বার দেওয়া থাকে পেজ ফিক্সড করা থাকলে। আর যদি পেজ ফিক্সড করা না থাকে সেক্ষেত্রে তো ম্যাথের সিরিয়াল নাম্বার থাকবে না। বাট আমরা ট্রাই করব না, আমরা আমরা অবশ্যই করব সিরিয়াল নাম্বার অনুযায়ী করা ট্রাই করব, যাতে স্যার খুঁজতে খুঁজতে হয়রান না হয়ে যায়, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে স্যার মনে করলেন যে একটা আপনি হচ্ছে এটা অ্যান্সার করেন নাই, অথচ আপনি অ্যান্সার করেছিলেন, তো আপনি তো পরবর্তীতে চ্যালেঞ্জ করতে পারবেন না যে আমি হচ্ছে এটা অ্যান্সার করেছিলাম, আমাকে মার্ক দেয় না কেন, আপনি তো জানবেনও না, তাই না? এই ব্যাপারগুলো তো নাই যে আমরা হচ্ছে খাতা চ্যালেঞ্জ করতে পারি। সো আমাদের তো মিনিমাম রিস্ক নেওয়া যাবে না। ওকে, আরেকজন কি জানি বলতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আজকে ক্লাস আমি করছি, ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন নাই, আমি শুধু একটা বিষয় মানে ক্লাসের বাইরে স্যার একটা বিষয় জানার ছিল, যদি হ্যাঁ, অনুমতি দিতেন তাহলে বলেন প্রশ্ন করতাম। বলেন। স্যার আমার মূলত 18 সাল ভিত্তিক অফিসার জেনারেলও রিটেন আছে সামনে, 19 সাল ভিত্তিক অফিসার জেনারেলও রিটেন আছে।
তো তুলনামূলক আজকে 5 ব্যাংক অফিসার ক্যাশে একটা পরীক্ষা দিলাম, তুলনামূলক খারাপ হয়েছে আর কি, 58 বা 60 থাকে কাট মার্কস আমার। তো স্যার এটা কি রেজাল্ট আশা করা যায়? আপনি কি কোশ্চেনটা দেখছেন? আসলে এটা ডিপেন্ড করে কতজন এক্সাম দিয়েছে। দেখা গেল যে অনেকেই এক্সাম দেয় না, 30% 40% হচ্ছে প্রেজেন্ট ছিল, সো মিনিমাম মার্ক পেয়ে অনেকে টিকে যাবে। এটা ডিপেন্ড করে আপনার প্রশ্নটা কতটুকু কঠিন হয়েছে। যে আপনি বলতেছেন আপনার এক্সাম ভালো হয় না, এরকম যদি এভারেজে 10 জনের ভিতর 8 জনই বলে যে ভালো হয় নাই, তো সেক্ষেত্রে যেরকম সিনিয়র অফিসারের কাটমার্ক অনেক কম ছিল, অফিসারের কাটমার্ক অনেক বেশি ছিল, এরকম উঠানামা করবে। সো আপনার যে জিনিসটা করা উচিত, আপনাকে আলটিমেটলি ভবিষ্যতের জন্য, আপনার পড়াশোনার জন্য আপনাকে রিটেন পাস করে চাকরি পেতে হবে। সো আপনি ধরে নেবেন হবে, ধরে নেবেন হবে না, অথবা ভুলে যাবেন। আপনি সামনেটা ফোকাস করেন, সামনে কি আছে সেটা ফোকাস করেন, পাশাপাশি প্রিলি এবং রিটেন পড়তে থাকেন। আপনি যদি পড়তে থাকেন এবং যদি দেখা যায় যে যখন রেজাল্ট দিয়েছে আপনার হয়ে গেছে, আপনার আফসুস করতে হবে না যে আমি তো ধরে নিয়েছিলাম আপনার হবে না। আপনার ধরাধরি দরকার নাই। আপনার যেটা হচ্ছে দায়িত্বটা কি, আপনার পড়াশোনা করা উচিত, ঠিক আছে? সো এইটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আর আপনার ডিটারমিনেশনে আসতে হবে না। যতদিন পর্যন্ত আপনার চাকরি হচ্ছে না ততদিন পর্যন্ত আপনাকে পড়তে হবে। আমাদের এরকম অনেকে আছে যারা হচ্ছে ভাইবা দিয়ে, 2-3টা ভাইবা দিয়ে চাকরি হয় নাই, 2-3টা ভাইবা দিয়ে চাকরি হয়নি। তো যতক্ষণ পর্যন্ত আপনার চাকরি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনাকে পড়তে হবে। আপনি ভাইবা দিয়ে এসে ওই দিন পড়াশোনা করবেন, এরকম মেন্টালিটি রাখতে হবে। ওকে, কারণ ভাইবা দিয়ে আসা মানে আপনি এই না যে পরবর্তীতে আপনি শুধু রিটেনে মানে এক্সাম দিতে বসবেন, আপনাকে আবার প্রিলি দিতে হবে। কোনো দাম নাই দুনিয়াতে, কোনো দাম নাই। ভাইবা শেষ করে আপনি আসছেন, এই যে প্যানেলে টিকলো না কিছুদিন আগে 20 জন, আপনারা দেখেছেন তো, সিনিয়র অফিসার 20 জন টিকেছে। এখন যে 21তম হয়েছিল, তাকে কি ভাতা দেওয়া হবে? তাকে কি অল্প কোনো অ্যালাউন্স দেওয়া হবে? দেওয়া হবে না। তো দুনিয়ার নিয়মটা এরকম। সো আপনাকে কি করতে হবে, এইসব মানে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ওকে, আর কাটমার্কের ব্যাপারে ফেসবুকে অনেক পোস্ট আছে, এই ব্যাপারগুলো সবাই মন গড়া বলে, কারো কাছে কোনো তথ্য নাই, সবার নিজের মতো করেই বলে। বাট ফেসবুকে শুনতেছি যে এটা 60 আপ বা এরকম থাকবে না, আদৌ কত থাকে সেটা রেজাল্ট হওয়ার পরেই বোঝা যাবে আর কি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার শর্ট নোটস গুলো কি এক পাতা লিখতে হবে? আমি আপনাকে বলেছি যে শর্ট নোটস এর জন্য সময় থাকে 5 মার্কের জন্য 3 মিনিট। এখন শর্ট নোটস যদি একটাই থাকে 3 মার্ক, তাহলে আপনাকে লিখতে হবে 2 মিনিট। ঠিক আছে, এখন 2 মিনিটে আপনি কতটুকু লিখতে পারবেন ততটুকু লিখবেন। আপনি যদি 1 পাতা লিখতে পারেন 1 পাতা লিখবেন, আপনি যদি হাফ পাতা লিখতে পারেন হাফ পাতা লিখবেন। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে আমি কেন লিখবো, আমি এখান থেকে বেশি সময় নিয়ে লিখবো, পরবর্তীতে আমি কোনটার সাথে আপনি ব্যালেন্স করবেন? আপনি যদি শুরু থেকে ক্লাসটা করে থাকেন, আপনি বলেন যে আপনি কোনটার সাথে ব্যালেন্স করবেন। আমরা হচ্ছে ম্যাথে অতিরিক্ত সময় সব সময় লাগবে, মানে খুব ভালো স্টুডেন্ট ছাড়া, মানে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট ছাড়া একেবারে বেশিরভাগ এভারেজ স্টুডেন্টদের জন্য আমাদেরকে গণিতে বেশি সময় লাগবে। তো আপনার যদি গণিতে বেশি সময় লাগে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই যে ফোকাস রাইটিং এবং বিজনেস লেটার থেকে সময় আনতে হবে। ইভেন প্যাসেজেও বেশি সময় লাগে, 12 মিনিটের প্যাসেজ আমাদের 13-14 মিনিট লেগে যায়, 15 মিনিটও লেগে যায়। সো আমি কিভাবে করব? সব জায়গায় যদি বেশি সময় ব্যয় করি, আলটিমেটলি লাস্টে গিয়ে ফুল অ্যান্সার করতে পারবো না। সো আমি বলবো যে শর্ট নোট গুলা যদি হয়, তাহলে আপনি সবসময় ট্রাই করবেন হাফ পেজের মতো করে লেখার জন্য। হাফ পেজ বা হাফ পেজের চেয়ে কম, মানে কখনোই ট্রাই করবেন না যে 1 পেজ মানে ভর্তি ভর্তি করে লেখার জন্য। শর্ট নোট মানে কি, জিনিসটাই ছোট, ঠিক আছে, জিনিসটাই হচ্ছে ছোট। সো ট্রাই করবেন হাফ পেজ বা হাফ পেজের চেয়ে কম লেখার জন্য। এক একজন এক এক কথা বলবে, এক একজন এক এক থিওরি বলবে, বাট আমার কথা হচ্ছে আমি মার্ক দিয়ে কথা বলবো। যেখানে আমার 3 মার্ক, সেখানে আমি কতটুকু লিখতে পারি? একটা ফোকাস রাইটিং এর জন্য হচ্ছে 20 মার্ক, সেখানে আমি 3 পেজ লিখতেছি, তার মানে প্রতি পেজে আমার ক্যারি করতেছে 6 মার্কের উপরে, তাই না? তো সেখানে যেখানে 6 মার্কের উপরে 1 পেজ হয়, তাহলে 3 মার্কের জন্য আমার হাফ পেজ হওয়া উচিত, তাই না? সো ব্যাপারটা এরকম করতে হবে। আর আপনি যদি 1 পেজ করে লেখেন, লাস্টে গিয়ে সময় পাবেন না, দেখেন আপনি, মানে সময় পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। আবার একটা কোশ্চেন ছিল। জি জি তো দেখেন, আপনাদের কিছু প্রশ্ন আমি দেখাচ্ছি যে এক্সামের আগের রাতে কি কি পড়া উচিত। আপনারা সবসময় এক্সামের আগের রাতে যে জিনিসগুলো পড়বেন সেগুলো এক পলক, যেরকম হচ্ছে ব্যাংক, গণিতের সূত্র হতে পারে, তারপরে উক্তি হতে পারে, এই জিনিসগুলো এক্সামের আগের রাতে আপনার কেন্দ্র কোথায় আছে এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন। কেন্দ্র কোথায় আছে এই জিনিসটা কিন্তু আপনাকে দেখতে হবে যে কোথায় কেন্দ্র আছে। আমরা অনেক সময় কেন্দ্র ভুল করি, এবং অনেক সময় আমরা কি করি যে প্রিলি ফেল করেছি, বাট আমরা ভুল করে দেখি যে আমি প্রিলি পাস করেছি, মানে চোখের ভুল হয় না, মরিচিকার মতো। তো পরবর্তীতে এক্সাম হলে গিয়ে আমরা দেখতে পারি যে আমি আসলে প্রিলি টিকি নাই।
এরকম হয়। আপনাকে কেন্দ্রটা দেখতে হবে, আপনার কেন্দ্র হচ্ছে যাত্রাবাড়ি, আপনি চলে গেছেন নিউ মার্কেট। সো এটা একটা খুবই খুবই মানে কিন্তু সেন্সিটিভ ব্যাপার, আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা অনেকেই এই ব্যাপারগুলো জানি, যারা জানি তাদের কাছে বোরিং লাগবে যে এই ব্যাপারগুলো কিন্তু জানি, কিন্তু যারা জানেন না বা যারা এই ব্যাপারগুলোতে কনসার্ন না তাদের কনসার্ন হওয়া উচিত। এক্সামের দিন সকালে যে জিনিসগুলো করা উচিত, যাওয়া এবং খাওয়া। যাবেন সব সময় আগে আগে, একটু আগে আগে যাওয়ার ট্রাই করবেন, একটু আগে আগে যাওয়ার ট্রাই করবেন। এরকম অনেকের হয়েছে জ্যামের কারণে এক্সাম দিতে পারে না, এরকম প্রচুর উদাহরণ আছে জ্যামের কারণে এক্সাম দিতে পারে নাই। কারণ যেদিন চাকরির পরীক্ষা থাকে সেদিন শুক্রবার থাকলেও বিভিন্ন কারণে দেখা যায় জ্যাম ট্যাম থাকতে পারে। সো জ্যাম থাকলেও যেন এরকম হয় যে আপনি মানে অন্য রুট ইউজ করে একটু ঘুরে হলেও চাকরির এক্সামটা দিতে পেরেছেন ইন টাইম গিয়ে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দরকার 1 ঘন্টা আগেই গিয়ে বসে থাকেন। খাওয়ার ব্যাপারটা সব সময় মাথায় রাখতে হবে। খাওয়ার ব্যাপারটা অনেকে বলবেন যে হাসতে পারেন যে খাওয়ার ব্যাপারটা কি। আমি একজনের সাথে কথা বলেছিলাম যে সে আমাকে ইনফর্ম বলেছিল যে সে বাংলাদেশ ব্যাংক এডি এর রিটেন এক্সাম দিতে পারে নাই কারণ তার পেট খারাপ ছিল। আমরা অনেক সময় দেখেছি এসএসসি পরীক্ষার আগে দিয়ে হাত ভেঙে যায়, হাত ভেঙে গেছে, এবার এসএসসি দিতে পারে না, পরের বছর দিবে। সো খাওয়াটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে। দেখা গেল যে আলুর সাথে ডাল দিয়ে খেয়েছেন, এক্সাম হলে গিয়েছেন, আপনার পেটের মানে পেটে ব্যথা করতেছে। সো আপনি যখন পেটের দিকে কনসেন্ট্রেশন করবেন নাকি ম্যাথের দিকে কনসেন্ট্রেশন করবেন, তখন আপনার মেইন চ্যালেঞ্জ হয়ে যাবে প্রকৃতির ডাকটাকে সাড়া দেওয়া। কারণ আমরা কিন্তু আমাদের দেহকে, আমাদের শরীরটাকে ইগনোর করতে পারি না। শরীরের অসুস্থতা হোক, শরীরের কষ্ট হোক, সেগুলোকে কিন্তু আমরা ইগনোর করতে পারি না। সো আপনার কনসেন্ট্রেশন দিতে পারবেন না। সো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনার এক্সাম হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো হয়তো বা গার্ডিয়ানরা বলে, একসময় ছোটবেলা গার্ডিয়ানরা বলতে এসেছে পরীক্ষার সময়, বাট আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আপনাদের বললে হয়তো বা যাদের এই ব্যাপারগুলো কনসার্ন নাই, আপনার কনসার্ন করা উচিত। আপনি নিচে কি করেছেন, আমরা মেসে যারা থাকি তারা হচ্ছে নিচে নেমে মামার দোকানে বসে একটা পাউরুটি খেয়েছি আর একটা চা খাই। একটা পাউরুটি একটা চা খেলে দেখা যায় যে একটু পরে পানি খেয়েছেন, পাউরুটিটা একটু নষ্ট নষ্ট ছিল, আপনার অবস্থা টাইট। হ্যাঁ, আবার অনেক এক্সাম হলে গিয়ে দেখবেন যে ওইখানে ভালো ওয়াশরুম টাশরুম নাই, আর ওয়াশরুম থাকলেও সেখানে অনেক বড় লাইন। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। চেক রিচেকের কথা বলেছি, এডমিট কার্ড গুলো রিচেক করবেন। অনেক সময় ভুল এডমিট কার্ড নিয়ে যাই, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ট্রাই করবেন। আর আমরা অনেক সময় কি করি যে সাদা কালো এডমিট কার্ড নিয়ে যাই। আপনার যদি সুযোগ থাকে রঙিন এডমিট কার্ড বের করার, আপনি করে নেবেন। কারণ এক্সাম হলের ভিতরে যদি আপনাকে 2 মিনিট আলাপ করে যে আপনার এটা রঙিন নাই কেন, আপনার চেহারা এভাবে এখন কিভাবে চিনবো, 2 মিনিট নষ্ট হবে, 2 মিনিটে কনসেন্ট্রেশন নষ্ট হবে। ওই এক্সাম হলে যে গাইড দিচ্ছেন তার প্রতি যদি আপনি বিরক্ত হন, আপনার মানে পুরো এক্সাম হলটাই তাকে মনে হবে যে মারতে চাইতেছেন। নীলকালির ব্যবহারের কথা বলবো, মানে সবসময় কি করবেন, মানে এই ব্যাপারে অল্প ব্যবহার করতে হবে। যেখানে না করলেই নয়, যেখানে একেবারে হাইলাইট করে বোঝানো উচিত সেখানে বলতে পারেন। আমরা কি করি, সব জায়গায় কি করি, 80%, দেশের 80% লোক এখন অভাবগ্রস্ত, এখন 80% এখানেও নীলকালি, প্রত্যেকটা জায়গায় জায়গায় নীলকালি দেন। এই জিনিসটা করা যাবে না। মার্জিনের ব্যাপারে বলেছি, ক্রমান্বয়ের ব্যাপারে বলেছি, ঘড়ি সাথে নিয়ে যাবেন, ঢুকতে না দিলেও ট্রাই করবেন নিয়ে ঢোকার জন্য, ঠিক আছে? অনেক জায়গায় ঢুকতে দেয়, এবং ভালো ঘড়ি, অ্যানালগ ঘড়ি নিবেন, অবশ্যই স্মার্ট ওয়াচ নেবেন না। সো দেখেন, ঘড়ির কথা বললাম। ফোকাস সেটিং এর ক্ষেত্রে শেষ মুহূর্তে কি করবেন, 1 সপ্তাহের যে ইস্যুগুলো আছে আলোচিত। জি বলেন স্যার। প্রিলির অ্যাডমিটে কি রিটেনে লাগবে না? হ্যাঁ হ্যাঁ। আর ওইটাই কি স্যার ভাইবার জন্য লাগবে না? হ্যাঁ, একই 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 অ্যাডমিট কার্ড, নতুন কোন অ্যাডমিট কার্ড দিবেন। আমি যদি হচ্ছে যে মানে চাইলে কি বের করতে পারবো না, মানে ওয়েবসাইট থেকে নামাইতে পারবো না? না না, প্রিলির আগে নামাতে পারবেন শুধু, প্রিলির আগে অ্যাডমিট কার্ড দেয়। দেখেন, ফোকাস সেটিং এর ক্ষেত্রে সর্বশেষ হচ্ছে উক্তিগুলো দেখবেন। আপনি মনে করেন এক্সাম হলে ঢুকবেন, 200টা উক্তি আছে, একটু দেখে যান, বা 2টা ডেটা আছে, একটু দেখে যান। অথবা আগের দিন কি করব, যে ফোকাস সেটিং এর কি কি আলোচিত ইস্যু আছে 3 দিন 4 দিনের ভেতরে, এই আলোচিত ইস্যুগুলো দেখবো। এই জিনিসটা আমি করব। 1 সপ্তাহের আলোচিত ইস্যু কিভাবে পেতে পারি, যে পত্রিকাগুলোতে দেখবেন আমি একটা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনও আছে। শেষ সময় ম্যাথের জন্য কি করব, শেষ সময় ম্যাথের জন্য আপনি সূত্রগুলো দেখবেন, বলেছি কোনটা শুরুতে উত্তর করবো বলেছি, শেষে উত্তর করবো বলেছি। অনুবাদের জন্য রাফ করে উত্তর করা উচিত হবে কিনা, আপনার যদি সময় থাকে, আপনার যদি মনে হয় যে খুব কাটাকাটি হবে, ঠিক আছে, রাফের ভিতরে একটা মোটামুটি একটা রাফ করে আপনি অ্যান্সার করেন, অনুবাদে কাটাকাটি হবে না, ঠিক আছে? এই জিনিসটাকে করতে পারেন। আর যদি মনে হয় যে রাফ করলে অনেক সময় লাগবে, আমি এইভাবে করতে পারি, করেন। ম্যাথের জন্য কাগজ কিভাবে ম্যানেজ করবো বলেছি, ক্রমানুসারের কথাও বলেছি। আমার চাকরিটা খুব দরকার, সর্বশেষ ব্যক্তি হলেও আমি কিভাবে এক্সাম দিয়ে চাকরিটা পেতে পারি, এই ব্যাপারেও বলেছি। যে করে সাইকোলজিক্যাল গেমে আপনাকে হারা যাবে না, মাথায় সবসময় রাখতে হবে যে আমি এটার মানে শেষ মিনিট পর্যন্ত আমি সর্বোচ্চ
অ্যান্সারটা করে আসবো, আমার দিয়ে যতটুকু হবে ততটুকু অ্যান্সার করে আসবো। এক্সাম খারাপ দিয়েও কি চাকরি পাওয়া যায়? অবশ্যই চাকরি পাওয়া যায়। হ্যাঁ, এক্সাম খারাপ দিয়েও চাকরি পাওয়া যায়। ধরেন আপনার রুল 1, কিভাবে কয়জন মানে ক্লাসে কয়জন ছাত্র? 1 জন। আপনার রুল কত? 1। আবার বলেন আপনার রুল 3, ক্লাসে কয়জন ছাত্র? 3। সো এখন ব্যাপার হচ্ছে যে খারাপ আপনি দিয়েছেন, তার চেয়েও বেশি খারাপ দিয়েছে আরো অনেক। সো তারা বাদ গিয়েছে, আপনি হচ্ছে মন্দের ভালো, সো আপনাকে সিলেক্ট করা হয়েছে। সো আপনি মন্দ করলে যে এই না, আপনাকে চিন্তা করতে হবে যে আমি যেটা মন্দ হচ্ছে সেটা মন্দের ভালো। আমি যেহেতু আটকে গিয়েছি, কনফিডেন্ট থাকতে হবে যে আমি যেহেতু অঙ্ক 2টা পারি না, এরকম অনেকেই আছে অঙ্ক 2টা পারে নাই, কারণ আমি জীবনে কম অঙ্ক করিনি বা জীবনে কম ফোকাস করিনি। সো আমার জন্য আমি বানিয়ে দিতেছি, এরকম আমার মতো অনেকেই আছে বানিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, আলটিমেটলি শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। আমার মনে হয় যে আপনারা দিন শেষে ভালো করবেন। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। সবাইকে শুভরাত্রি।